সিদ্ধার্থদের দর্শক মন্ডলী, আপনারা দেখছেন সিদ্ধার্থদের পরিচালনা, ফারহানা হোসেনের উপস্থাপনা, বিশ্ব বাংলা আয়োজন কৃত্তিকা। আজকে আমাদের সাথে আছেন এখানে তিনজন গুণী ব্যক্তি। মৌলি আজাদ আছেন, কাজী মাহাতাব সুমন, বিপ্লব চাজি, ভারত। আমি একে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে পেয়ে গেছি। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি আপনি? হ্যাঁ, আমি আছি, এই তো আছি, ভালো মন্দ মিলেই আছি। ভ্যাকসিন নেওয়ার কারণে আজকে একটু আমি একটু উইক আছি। আমাদের এখানে রাত, আপনার ওখানে কয়টা বাজে? আমার এখানে এখন 11:15 বাজে, সকাল। আচ্ছা, সকাল হয়ে, হ্যাঁ তোমাদের রাত হয়ে গেছে ওখানে। আর ভারতে বিপ্লব চ্যাটার্জি উনি এসছেন ভারত থেকে। তোমাদের সাথে ভারতের মনে হয় হাফ এন আওয়ার, খুব বেশি ডিফারেন্স নেই আমাদের। হ্যাঁ, হাফ এন আওয়ার। আর তোমাদের সবাইকে আমন্ত্রণ বিশ্ব বাংলা এবং কৃত্তিকার থেকে। সবাইকে দেখে খুব ভালো লাগছে, যেটা সত্যি কথা, যে যা ব্যথা ছিল, যে মনে হচ্ছে যে সবার সাথে গল্প করবো, আড্ডা দেবো, খুব ভালো লাগছে। তা আমি একে একে সবার কাছে চলে যাচ্ছি। আমি প্রথমে চলে যাচ্ছি মৌলি আজাদের কাছে। আজকে আমাদের সাথে আছেন মৌলি আজাদ, তার আরেকটা পরিচয় আছে। আজ আমাদের কবি লেখক হুমায়ুন আজাদের সুযোগ্য কন্যা মৌলি আজাদ। মৌলি, তোমাকে পেয়ে সত্যি আমরা আনন্দিত। এবং আজকে আমরা স্যারের কিছু স্মৃতিচারণ তোমার থেকে জানবো, শুনবো, এবং তোমার নিজস্ব লেখা কবিতা শুনবো, এবং স্যারের লেখা যদি তুমি পড়তে চাও আমরা সেটাও জানবো। তোমাকে পেয়ে সত্যি আমরা আজকে আনন্দিত হয়েছি। কালকে স্যারের যে ইয়াটা ছিল, যে 27 ফেব্রুয়ারি, আমি জানি যে স্যারকে যে বইমেলার থেকে উনি যখন বের হয়েছেন ওনাকে যে আঘাত করা হয়েছে, কালকে সেটা দিবসটা ছিল। আমি আসলে পড়ে আমার কাছে মনে হলো যে আজকে যে জিনিসটা আমরা আসলে যারা লেখালেখি করি, যে বাংলাদেশে বলো বা আমরা বাইরে, তা লেখালেখিটা আসলে বাংলাদেশ থেকে আমি আরম্ভ করেছিলাম। যে আসলে এটা কেন হবে এরকম, বাংলাদেশটা আমরা চাইনি আসলে এরকম স্যারের মতো একজন, হুমায়ুন স্যারের মতো একজন লেখক যে এরকম করে মারা যাবে বা এরকম করে তাকে হত্যা করা হবে, আসলে এটা কেউই চায়নি। যে ওনাকে আঘাত করা হয়েছে ঠিকই, হয়তো উনি প্রথমে বেঁচে গেছেন, কিন্তু মিউনিক শহরে যখন উনি ছিলেন তারপরে তো উনি মারা গেলেন স্যার। তা সেই হিসাবে আজকে স্যারকে আমরা পাইনি, সেটা আমাদের দুর্ভাগ্য আমি বলতে পারি। যে তোমাকে পেয়েছে সেটা আমাদের সৌভাগ্য। সেটাই। কেমন আছো তুমি? আবারও জিজ্ঞেস করলাম, কেমন আছো এই সময়টাতে? কেমন আছো? আপনার কৃত্তিকা পরিবারকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমি এই অনুষ্ঠানটা অনেকদিন ধরে দেখছি এবং মূলত আপনার উপস্থাপনার জন্যই। আপনার উপস্থাপনাটা খুবই ভালো লাগে এবং দুই বাংলা থেকে আপনি অনেক ভালো ভালো মানুষজনকে নিয়ে আসেন, তাদের কথা শুনতেও খুব ভালো লাগে। তো আমি ভেবেছিলাম যে কৃত্তিকাতে হয়তো কখনোই আমার যাওয়া হবে না, হ্যাঁ, যে এইসব অনুষ্ঠান কখনো আমাকে ডাকবে না, কেন জানি এটা মনে হতো। কিন্তু হঠাৎ করে কি হলো, খুব প্রিয় একজন মানুষ আছেন জহিরুল ইসলাম ভাই, আপনার পরিচিত, যিনি অগ্রণী ব্যাংকের কর্মকর্তা, উনি বললেন যে ফারহানা আপা বলছেন যে আপনি আসেন আর কি। আমার তো পুরো আর কি যে না চাইতেই জল, কি অবস্থা। তো চলে আসলাম, খুবই ভালো লাগছে। প্রথম দিকে ভাবলাম যে ওই যে ভাইয়া ছিল উনি বললেন যে যদি এটা হরাইজন্টাল না করতে পারি তাহলে বোধহয় বাদ। আমি তো দোয়াদুরি করছি আর কি। আমি ওকে বলেছি, ও বলেছে আমন্ত্রিত অতিথি ছাড়া করব না। আমি বলছি ওটা নিয়ে করতে হবে। ও বলছে যে না, তাহলে দরকার হলে লেট করব। ও বারবার চাচ্ছে যে তুমি অনুষ্ঠান তুমি লাইভে জয়েন করো। সিদ্ধার্থ বারবারই চাচ্ছে যে তুমি জয়েন করো। আমি বলছি যে আমি জয়েন করো, কিন্তু তুমি বারবার কেন নিষেধ করছো? ওটা রোটেশনটা দিয়েই করুক, সমস্যা নেই। অবশ্যই তুমি ছাড়া তোমরা তিনজনই আছো আজকে। তোমাদের আসলে হয় কি, আমরা যাদেরকে আমন্ত্রণ করি, যে একজনকে ছাড়া একজন অনুষ্ঠান করতে আমার নিজের এবং সিদ্ধার্থের আমাদের ভালো লাগে না। যে জিনিসটা কেমন না, আমি তিনজনকে আমন্ত্রণ করলাম একটা অনুষ্ঠানে, একজনকে ছাড়া আমরা রান করব জিনিসটা, এটা আসলে ভালো
আমাদেরই ভালো লাগে না, ভালো। প্রোগ্রামে যদি ফারহানা আপা আজকে যদি অ্যাটেন্ড না করতে পারতাম হয়তো সারা রাত ঘুমাতে পারতাম না। যাক, এখন আরে খুবই ভালো না লাগছে। না, মলি, ডোন্ট ওয়ারি, আমি হুম। আমি আমি তোমাকে নিয়ে অবশ্যই করতাম। হয়তো আমি মাহতাব ভাই, সুমন ভাই আর বিপ্লব দাকে নিয়ে হয়তো আমি করতাম, যেহেতু ওনারাও আমাদের সম্মানিত অতিথি এবং তুমিও সম্মানিত, কিন্তু অবশ্যই। আমরা আসলে এই ভার্চুয়াল যুগে কিছু করার নেই, যে আমাদের ইন্টারনেটের যুগ আমাদের, রাইট? যে আমরা যে হঠাৎ করে কখন ইন্টারনেট থেকে বের হয়ে যাই আবার হয়তো কানেক্ট হই, এটা আমাদের হাতে না। এটা দর্শক মন্ডলী ঠিকই বুঝবেন, এটা আমাদের হাতে না। আমি দর্শক মন্ডলীর কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে হয়তো আমাদের জাস্ট 5-10টা মিনিট লেট হয়েছে, তারপরে আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা লাইভটা শুরু করছি। মলি, তোমার কাছে এই তো জাস্ট আমরা এখানে আড্ডা দিব, গল্প করব, অল্প অল্প কিছু প্রশ্ন আছে কি, বেশি কিছু না। আহ আমার ভালো লাগে, দেখেছেন আপা ফারহান আপা, যেটা হচ্ছে ইন্টারনেট এখন এত মানে প্রসার হয়েছে যে আপনি আমেরিকা, আমি বাংলাদেশ, আরেকজন ভারতে। এবার এটা ভাবতেই কেমন অবাক লাগে, তাই না? সত্যি সত্যি যে মনেই হচ্ছে না যে আমরা এত দূর দূরান্তে আছি সবাই। মনে সেটাই। হচ্ছে যে আমরা একটা পরিবার, একটা তো পরিবার অবশ্যই, বিশ্ব বাংলা থেকে আমরা সবাই একটা পরিবার, কীর্তিকে একটা পরিবার আমাদের। কিন্তু আমরা যে সবাই একসাথে অনুষ্ঠানটা করছি, আমরা দর্শকদেরকে আনন্দ একটু হলেও দিতে পারছি, এবং দর্শকদের আনন্দ দেওয়ার জন্যই তো আমাদের এত আয়োজন। এই জন্যই অবশ্যই। আসলে ইন্টারনেটকে আমরা সাধুবাদ জানাই। এটা প্রযুক্তি, অনেকে বলে যে প্রযুক্তি এগিয়ে গেছে, এত ভালো না, এত এগিয়ে যাওয়া, বাট আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে ভালো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো হয়েছে, আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে বাংলাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তা ঠিক। বলি, হ্যাঁ, তাহলে তোমার সাথে একটু জাস্ট ছোটখাটো প্রশ্ন আমরা করতেই পারি, রাইট? যেহেতু আজকে আমরা এখানে অবশ্যই। এসেছি। আহ লেখালেখির জগতে একজন লেখক জনপ্রিয়তার মানদণ্ড কি হওয়া উচিত বলে মনে করো, বলো। আমি যেটা মনে করি যে এখানে আসলে লেখালেখির জগতে লেখার যে জনপ্রিয় হওয়ার, এটা আসলে কোনো মানদণ্ড নেই। এক একজন লেখক এক একভাবে লিখেন, এবং এখন যেহেতু আমাদের দেশে আমরা যেটা দেখি যে বই পড়ার প্রবণতাটা সবার মধ্যে একটু কমে গেছে। এর কারণটা খুব স্বাভাবিক, এখন আমরা ইউটিউব ট্যাবে অভ্যস্ত। এবং তার চেয়েও বড় বিষয় যে এখন অনেক বই আর কি, যেমন কিনলে একটা সাইট রয়েছে যার মাধ্যমে অনেকে বই পড়তে পারছে, অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করছে, এবং তারা আর এরকম ছাপার অক্ষরে যে বই বের হচ্ছে অনেকেই তা পড়ছে না। এবং তখন আমরা যেটা দেখি যে অনেক লেখক আছে, তারা ভাবছেন যে আমরা এমন কিছু লিখি যাতে আমরা জনপ্রিয় হই, এমন একটা সাবজেক্ট তিনি বেছে নেন যে এর ফলে আর কি তার পক্ষে পাঠকের খুব কাছে তাড়াতাড়ি যাওয়া সম্ভব হয়। তবে এটাকে অনেকে হয়তো নেগেটিভ ভাবে দেখে, যে আমি জনপ্রিয় হলে অনেকে ভাবেন যে তিনি জনপ্রিয় তার মানে খুব তিনি সস্তা লেখা লিখেন। আমি এটা মনে করি না। আমি মনে করি যে জনপ্রিয় লেখকও অবশ্যই ভালো লেখক, এবং এক্ষেত্রে বলতে হয় যে আমাদের বাংলাদেশের যে জনপ্রিয় লেখক বলতে আমরা বুঝি হুমায়ুন আহমেদকে, যার সব লেখায় হয়তো আমরা খুব গভীর মেসেজ পাই না, কিন্তু তার কিছু লেখা, আমি হুমায়ুন আহমেদের অসম্ভব ভক্ত। যদিও তিনি, তার সাথে আমার বাবার একটু লাগালাগি থাকতোই আর কি, কিন্তু আমি দেখেছি যে তার ছোট গল্পগুলো কিন্তু অসাধারণ। অসাধারণ, এবং কি যদিও পাঠকের মূল আকর্ষণ সবসময় দেখেছি হুমায়ুন আহমেদের উপন্যাস এবং নাটকের দিকে। হুমায়ুন আহমেদ কেন জনপ্রিয় যদি বলি, আমার মনে হয় যে তার ভাষায়, লেখায় যে ভাষার ব্যবহার, তার জন্য দেখবেন তার ভাষা খুব ছোট ছোট বাক্য তিনি ইউজ করতেন। এবং আরেকটি বিষয় ছিল তার মধ্যবিত্ত পরিবারকে নিয়ে তিনি তার কাহিনী সাজাতেন, এবং কাহিনীটা এমন ভাবে হুমায়ুন আহমেদের গল্প তৈরি হতো যে আমরা শেষ না করে পারতাম না। সুতরাং জনপ্রিয়তাও কিন্তু, জনপ্রিয় লেখক মাত্রই যে মানে তার লেখায় কোনো গভীরতা নেই এটা বলা যায় না। কারণ হুমায়ুন আহমেদের আগেও আমরা দেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, যে তিনি জনপ্রিয় ছিলেন এবং তার লেখা তো মানে একদম মানে মূল্যায়িত হবার মতোই লেখা। যেমন শরৎচন্দ্রের একটা লেখার একটা উক্তি আমার সবসময় মনে পড়ে, সেটা হচ্ছে যে বর্তমান সময়ের জন্য খুব বেশি প্রাসঙ্গিক, যে তার একটা লাইন ছিল বিলাসিতে, আপনাদের সবার হয়তো মনে আছে, যে কথাটা হচ্ছে যে টিকিয়া থাকাই কিন্তু চরম সার্থকতা নয়, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা ঠিক টিকিয়া আছে। বাহ,
চমৎকার। চমৎকার উপমা দিয়েছো, যেটা সত্যি কথা অনেক ভালো লেগেছে। যে এই শরৎচন্দ্র উপমাটা দিয়েই এই প্রশ্নের উত্তর তুমি শেষ করলে, খুব সুন্দর। আর যেটা তুমি বললে যে হুমায়ুন আহমেদের প্রসঙ্গে, যে আসলে উনি মধ্যবিত্তদেরকে নিয়েই বেশি লিখতো, এবং ওনার গল্পের ভিতরে যেটা আছে যে খুব মানে খুব সহজ ভাবে শব্দগুলা, যে এখনকার যুগের ছেলে মেয়েরা যেন পড়তে পারে, খুব সহজ ভাষায় লিখতো বইগুলা। খুব সুন্দর করে বলেছো যে পাঠক আর একজন লেখকের মানে কিভাবে জনপ্রিয়তা হওয়া যায়। তা আমার দ্বিতীয় প্রশ্ন মৌলি তোমার কাছে, যে আমার দ্বিতীয় প্রশ্ন হলো মৌলি তোমার কাছে আবার আমি এসেছি, যে ইদানিং বাংলা সাহিত্য ব্যাপক প্রসার লক্ষণীয় সাহিত্য চর্চার, সেক্ষেত্রে ফেসবুক সাহিত্য আড্ডা বা ঘরানার অবদানকে কিভাবে মূল্যায়ন করতে চাও? সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ফেসবুক একটা সামাজিক মাধ্যম, কিন্তু ফেসবুককে আমি যে লেখালেখির প্রসারে খুব যে মানে ভালো একটা কোনো কিছু বলবো সেরকম আমি মনে করি না, কারণ ফেসবুককে কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা কিন্তু খুব সিরিয়াসলি নেই না, এটাকে আমরা ইউজ করতে অভ্যস্ত হই, কারণ অনেকের সাথে পরিচয় হয়, দেখা হয় এবং কথাবার্তা হয়, এবং অনেকে অনেক কিছু লিখছে ফেসবুকে। আমরা ফেসবুক না থাকলে হয়তো অনেকে লেখা পড়তাম না, অনেকে লিখছে, ভালো লিখছে, এটাও ঠিক। এবং পুরনো অনেক লেখকের লেখা পাবলিশ করছে, এতে যারা সেটা পড়েনি সেটাও পড়ছে, কিন্তু তারপরে আমি বলবো না যে ফেসবুক সাহিত্যের অগ্রগামিতার ক্ষেত্রে খুব বেশি ভূমিকা রাখছে এখনো পর্যন্ত। যদি সাহিত্যকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে কাজ করছে যদি কারো ক্ষেত্রে বলতে হয়, তাহলে বলবো যে এখনো আমাদের যে মূল ধারার পত্রিকাগুলো রয়েছে সেগুলো, এবং লিটল ম্যাগ যেগুলো রয়েছে সেগুলোই। ঠিকই বলেছো যে আসলে ফেসবুককে আসলে এক ধরনের মলাটবিহীন বই আমরা বলতে পারি, রাইট মলি? যে যখন আমরা কিছু পোস্ট করি তখন কিন্তু আমরা রিয়েক্টটা পেয়ে যাই, যে অনেকে অনেকে দেখবে, যে আমরা তখন বুঝতে পারি যে ইনবক্স হলো, অনেকে আমাকে হয়তো বা যারা লেখালেখি করে, যে বললো হলো যে আপা হয়তো এটা এরকম হয়নি বা অমন হয়েছে, একটু ঠিক করুন, বা খুব সুন্দর হয়েছে, মানে সাথে সাথে আমরা ওটা রিপ্লাইটা পেয়ে যাই। এটা এটা আমি কিন্তু খুব ভালো দিক দেখি, যে এবং ফেসবুক আছে দেখেই আমাদের লেখালেখি চর্চাটা আরো বেড়ে গেছে। হয়তো পড়ার আমরা আগে যারা পড়তাম সেটার কিছুটা কমে গেছে আমাদের পড়া চর্চাটা, কিন্তু লেখার চর্চাটা বেড়ে গেছে। এটা কিন্তু সত্যি কথা, যে টাইপিং চর্চাটা, লেখার চর্চাটা, এটা এটা বেড়ে গেছে, এবং আমরা সাথে সাথে ওটা রিয়েক্টটা বুঝতে পারি, যে ভালো মন্দ যাই হোক, যেমন হোক। ধন্যবাদ তোমাকে মৌলি, আমি আবার তোমার কাছে আসব। কিছু বলতে চাচ্ছো, বলো। ফেসবুক হওয়ার পর যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাঠকের চেয়ে কিন্তু লেখক বেড়ে গেছে। লেখক বেড়ে গেছে, রাইট। পাঠকের থেকে লেখক বেড়ে গেছে, এটা সত্যি কথা। ভীষণ মানে আরো নতুন নতুন লেখক আসলে না, মনে হয়েছে কি, যে আমরা অনেক সময় বুঝতে পারি না, রাইট, যে কে ভালো লেখে, কিন্তু ফেসবুক সুবাদে মানে বুঝতে পারছি এখন যে কারা লিখছে এবং কে ভালো লিখছে। অনেক সময় হয় না যে আড়ালে পড়ে যায়, অনেক ভালো লেখক কিন্তু আড়ালে পড়ে যায়। তা ধন্যবাদ তোমাকে, তোমার কাছে আমি আবার আসব। আমি এখন চলে যাচ্ছি কাজী মাহতাব সুমনের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি। এতক্ষণ আলোচনা শুনছিলাম, খুব প্রাণবন্ত সাবলীল, ভালো লাগছে। আ- আপনাকে এখানে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে, যে আমরা আম, বিশ্ব বাংলা এবং কৃতিকা থেকে আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্য। তা ভাইয়া, এই সময়টা, মহামারীর সময়টা কি করছেন এখন, মানে কিভাবে চর্চাগুলো হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে যে মহামারী, তো এখন আমি বলবো যে আমরা মহামারীতে অভ্যস্ত হয়ে গেছি, এটাই আমাদের হ্যাঁ নিউ একটা স্টাইলে পরিণত হয়ে গেছে। শুরুটা যখন ছিল মার্চে, যখন সব বন্ধ হয়ে গেল, আসলে খুবই অবসাদগ্রস্ত এবং আতঙ্কগ্রস্ত ছিলাম। কিন্তু আমাদের দেশে মানে আমরা এপ্রিলের মানে পয়লা বৈশাখের একটু 2-3 দিন আগে থেকেই কিন্তু আমাদের এখানে অনলাইনে কার্যক্রম শুরু হয়ে যায়। অনলাইনে কার্যক্রম শুরু হয়ে যায় এবং শুরু থেকেই যুক্ত আছে। আমার মনে হয় 1 বছরে 365 দিন, মানে এখন 1 বছরের কাছাকাছি হয়ে গেছে করোনা পরিস্থিতি বাংলাদেশে। আর মনে হয় মার্চের 13 তারিখ করোনা ডিক্লেয়ার করেছিল বাংলাদেশ। তো ধরো 1 বছর, 1 বছরে এই 365 দিনে আমি তো
3 শতাধিক লাইভে অংশগ্রহণ করেছি। মানে এটা একটা আমাদের জীবনে নতুন মাত্রা সংযোজন করেছে, যে এই যে ফেসবুক লাইভের মাধ্যমে এসে কত ধরনের কত জায়গার মানুষের সঙ্গে, আর এই যে বিশ্ব বাংলা, যেমন আমি আমার মাধ্যমটা আবৃত্তি, আমি সাংগঠনিক আবৃত্তি চর্চার সঙ্গে 3 দশকের বেশি সময় থেকে জড়িত। আমাদের বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সঙ্গে আমি যুক্ত আছি। আমাদের সারা দেশে 3 শতাধিক সংগঠন। কিন্তু এই যে এর বাইরেও যে একটা বিরাট বলয় আছে, প্রবাসী বাঙালিরা কত, এই করোনা কালে কিন্তু আমার এই অভিজ্ঞতাটা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এমনকি আফ্রিকাতেও আমি লাইভ করেছি, কেনিয়া, নাইজেরিয়া, এসব জায়গায় বাঙালিরা আছে ওদের সঙ্গে। এবং খুব ভালো লাগে যে মানে সময়, মানে গত পুজোর সময় শারদিয়া আমরা একটা মহালয়ার অনুষ্ঠান করলাম। ওই কেনিয়া প্রবাসী একজন বাঙালি সুমিতা দিদি, উনি আমাদেরকে যুক্ত করলেন। আমি মহালয়ার সেই পাঠ থেকে আমিও একটা অংশ করেছি, এবং 99 জন বাঙালি সারা পৃথিবীর এটা আমরা একসঙ্গে মহালয়াটা করেছি। এবং সেটা মুম্বাইয়ের আরেকজন বাঙালি মিউজিক ডিরেক্টর এটা মিউজিক করেছে। আমি বললাম যে এই সবকিছুই আমাদের নতুন অভিজ্ঞতা, মানে সব মন্দের মধ্য দিয়ে, সব আতঙ্কের মধ্য দিয়ে একটাকে যে অপোজিট থাকে, ভালো কিছু আসে, লাইটটা আসে, এরকম আমার কাছে মনে হয় যে করোনা আমাদেরকে একটা নতুন আলো দিয়েছে। এই অভিজ্ঞতাগুলো হয়তো আমার হতো না। না ভাইয়া, ঠিকই বলেছেন যে আমি তো বাইরে থাকি, যে আমেরিকাতে তখন ওই সময়টাতে আমার যে মানে আমার মনে হয়েছে যে এক এক দিন এক একটা রাত যে সকাল আসে মনে হয় যে আমি বেঁচে আছি। সত্যি কথা, যে এটা ভীষণ ভয়াবহ অবস্থা ছিল আমেরিকাতে। এভরিডে নিউ ইয়র্ক, নিউ জার্সি এভরিডে মারা যেত 1500, 2000। মানে ওই জিনিসটা থেকে আমরা বেঁচে আসছি, খুবই ভালো। ভাইয়া আচ্ছা, আমরা না হয় ওই নিজেদের দুঃখের সময়টা নাই বলি, আজকে এখানে আমরা সবাই এসেছি একটু আনন্দ করতে, একটু আনন্দ দিতে। তা এখন আমাদেরকে কি শোনাবেন ভাইয়া? আপনি একটু আবৃত্তি করে শোনান আমাদেরকে। কোনটা আপনি ফার্স্ট আবৃত্তি করবেন? আমি শুরু করি, যেহেতু বিশ্ব বাংলা, তো বিশ্বকবির কবিতা থেকেই শুরু করি না হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রবি ঠাকুরের একটা কবিতা আমি শোনাই। কবিতাটির শিরোনাম হচ্ছে বাউল। এটা কবিগুরুর শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের একটা কবিতা। কবিগুরু নিজেই তো মানে স্কুল আতঙ্কে ভুগতেন, তো ওনার যে বাউল মনটা, একটা শিশুর মনস্তত্ত্বে বাউলকে যেভাবে দেখে, এর মধ্য দিয়ে উনি এই কবিতাটা পড়েছেন। আমি এই কবিতাটা আজকে বিশ্ব বাংলার আয়োজনে সবার উদ্দেশ্যে নিবেদন করছি। বাউল, রবীন্দ্রনাথ ঠাকুর। দূরে অশ্বত্থতলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটো পুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে পায় যে মন যেন নাম না জানা বোন, কোন পথ হারা পর্বত। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই, আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের একতারাটি। ওরে গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজো, কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খেপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি।
মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। বাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া, খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো আমরা আমাদের সবার। ভাইয়া আপনার কাছে আমি আবার আসবো। আমি এখন চলে যাচ্ছি বিপ্লব চ্যাটার্জি, ভারত। দাদা কেমন আছেন? দাদা হ্যাঁ, নমস্কার। ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি তো আগেই বলেছেন আপনার ভ্যাকসিন আমিও ভালো আছি হয়েছে। দাদা। ভালো হ্যাঁ, থাকবেন। ভ্যাকসিন হয়েছে। আমাদের ভালো আছি বলতে একটু ব্যথা তো আছে ভাইয়া, দাদা। হ্যাঁ হ্যাঁ বলছি আমাদের এইভাবেই কাটাতে হবে বোধহয়। এখন কবে এভাবে এর থেকে কাটাতে মুক্তি হবে, হ্যাঁ। করতে না, আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ, এখন তো ভালো হ্যাঁ চলছে মোটামুটি আগের থেকে, হ্যাঁ দাদা। চলছে। হ্যাঁ, তা আমাদের এখানেও এই চলছে, ভ্যাকসিনেশন চলছে জি এই ভারতে। তো জি আমার মনের কথাটা সুমন ভাই বলেই দিয়েছেন আগে। আমার যেটা কথা, মানে আমার কেন সবাইরই কথা এটা, যে সব নেগেটিভিটির মধ্যেও একটা পজিটিভিটি থাকে। আছে সেই আছে পজিটিভ দিক, একদম সেই পজিটিভ দিকটা এটা যে আমরা এই একসাথে সবাই মিলে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে বসে এই যে মুখোমুখি মানে আড্ডাই বলা যায় এটা আড্ডাই বলা একটা যায়, হচ্ছে, এটা একদম মানে একটা উপরি পাওনা এই সেটাই। সময়। হ্যাঁ, ভালো লাগছে দাদা। অভিনন্দন হ্যাঁ আপনাদের সবাইকে, যে আমাদের বিশ্ব বাংলা এবং কীর্তিকা পক্ষ থেকে হ্যাঁ সবাইকে সুবাংলাকে অভিনন্দন। আমার হ্যাঁ, কৃতজ্ঞতা সব জানাই হ্যাঁ, সুবাংলাকে, সেই সঙ্গে আপনাকে আমাকে একটা আমন্ত্রণ জানানোর জন্য এইরকম প্ল্যাটফর্মে আমি কৃতজ্ঞ আমরাও, এটি। হ্যাঁ আমাদেরও খুব ভালো লাগছে আপনাদেরকে এখানে দেখতে পেয়ে। আমার এবং আমার দর্শকদের, আমার যে প্রযোজক আছে সিদ্ধার্থদের, সবাই আমাদের আমরা সত্যি কথা যে ভীষণ আনন্দিত যে আপনাদেরকে পেয়ে এখানে। তা দাদা, আপনি এখন কি শোনাবেন আমাদেরকে? আপনি একটু শোনান আমি আমাদেরকে। একটা আগে প্রথমেই যেহেতু 21শে ফেব্রুয়ারি তো গেছে, সেই জন্য আমি একটা ভাষা দিবসের উপর মানে আন্তর্জাতিক ভাষা আজকে আজকে দিবস। আমাদের শেষ ভাষার মাসটা, যে হ্যাঁ 28শে মাস, হ্যাঁ আবারও আসছে যে মার্চ মাসটা আমাদের, ওটাও আমাদের স্বাধীনতার আচ্ছা মাস। হ্যাঁ, ওটাও আমাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি বলুন দাদা, আপনি শুরু করুন। তো কারণ সেই উপলক্ষে মানে সেটাকে হ্যাঁ কেন্দ্র হ্যাঁ, করে আমি শিওর একটা কবিতা শিওর, প্রথমে শোনাই। হ্যাঁ, কবিতাটির নাম সে যে জড়িয়ে আছে, কবি শাশ্বতী চট্টোপাধ্যায়। তুমি বসন্তের আলাপ গাইছিলে, আমি ব্যাকরণ বুঝতে পারিনি। উচ্ছ্বসিত গাছ থেকে হু হু স্রোতে ঝরে পড়ছিল উদ্বৃত্ত রক্ত পলাশ। মনে করতে পারিনি তার বৈজ্ঞানিক নাম। বাতাস জুড়ে উড়ছিল আবির রঙের ধুলো। বিশ্লেষণ করতে পারিনি তার ভর ও ভারসাম্য। শুধু জেনেছিলাম স্নায়ুর তানপুরায় এই সব কিছু সাধতে গেলে যে আঙুল লাগে তার নাম বাংলা ভাষা। পালকি বেহারার গানে, আউশের খেতে, ভাওয়াইয়া ভাটিয়ালি গম্ভীরায়, সর্ষের ফুল ছাওয়া নিখরচার সোনালী মসলিনে, যে ভাষার মাখো মাখো সুখ ঘরকে ঘরোয়া করে। হলুদের চোখ ভরা ডাহুকি দুপুরে টেনে নেয় নীল ফুলে কোকিলের মাস। যাকে দেখে শুনে মেখে চেখে ওষ্ঠাধরে রেখে বাজিয়েছি মায়ার কাকলি। রেশমি রুমালে যার অক্ষর গুনেছি গোপনে,
তার বুক ছেনে যে মধু গিয়েছি পিয়ে, তার মধু নাম জুগিয়েছে ঋদ্ধ আয়ু, সিদ্ধ মনস্কাম। চমৎকার চমৎকার দাদা, দারুণ। ধন্যবাদ, খুব ভালো লাগলো। দেশের যেহেতু আমাদের ভাষার বাংলা ভাষার মাস চলছে এবং শেষ হলেও তো সারা জীবনে আমরা যে ভাষায় কথা বলি বাংলা, সেটার উপরে তো শ্রদ্ধা আমাদের থাকতেই হবে। না হলে তো এইসব কবিতা হয়েছে বলে, জন্ম হয়েছে বলে আমরা বাংলা কথা বলছি। আমি 21শে ফেব্রুয়ারির কথা বাদই দিলেন, হ্যাঁ এগুলো সবসময় আমরা পড়তে পারি, সবসময় আমাদের এটা জীবনের একটা অংশ যে আমরা বাংলা কথা বলছি। এবং ভাষার মাস দেখে যে আমরা ভাষার কবিতা বলবো না সেটা কিন্তু না, সবসময় আমরা এটা বলতে পারি। ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ। আমি আবার চলে যাচ্ছি মৌলির কাছে। হ্যাঁ মৌলি, আবার এসছি। এখন তোমাকে প্রশ্ন করব না, তোমার থেকে আবৃত্তি শুনবো। কি আবৃত্তি শোনাবে বলো আমাদেরকে? আমাকে বলছেন? হ্যাঁ শব্দ শোনা যাচ্ছে কম। ও আচ্ছা, হ্যাঁ আমি কিন্তু ওনাদের আপা যেটা বলছিলাম যে দুজন বিখ্যাত আবৃত্তিকার আপনি নিয়ে এসেছেন, তো আমি কিন্তু কোনো আবৃত্তি করতে পারবো না। তুমি অসুবিধা নেই, পার্টি করো, স্যারের লেখা বা তোমার লেখা যে কোনো পার্টি করো। হ্যাঁ আমি 5 করবো আর কি। সেটা হচ্ছে যে আমি ঠিক করেছি আমি হচ্ছে আমার বাবা হুমায়ুন আজাদ, তার লেখা একটা কবিতা পড়বো। সেটা হচ্ছে ভাষার মাস, যেহেতু চলছে ভাষার মাস, সেই ভাষার মাস উপলক্ষে লেখা। তবে সেই কবিতাটা আমি পুরোটা পড়বো না, হ্যাঁ আমি কয়েকটা লাইন পড়বো। এটা মানে সে সময় আর কি, এটা হচ্ছে 71-এর সময় বাবার লেখা। আমি যতদূর শুনেছি যে এই কবিতাটা সেই সময় যারা তরুণরা ছিল তাদেরকে খুব উজ্জীবিত করতো। কয়েকটা লাইন পড়ি, আমার মনে হয় সবার ভালো লাগবে। এরপরে তোমার কাছে একটা অনুরোধ থাকবে আমার, যে ভালো থেকো ফুল, ওটা তুমি আমাকে শোনাবে আমার দর্শকদের উদ্দেশ্যে। ভালো থেকো বকুল, হ্যাঁ এখন তুমি এটা বলো। মিষ্টি বকুল, রাইট। আমার খুব ওটা মাহতাব সুমন ভাই খুব সুন্দর আবৃত্তি করতে পারেন। ঠিক আছে, তাহলে আমি সুমন ভাইকেই বলবো ওটা করতে, সমস্যা নেই। হ্যাঁ কারণ আমি ওনার সাথে আমি আগে অনেক প্রোগ্রাম করেছি এবং উনি এই কবিতাটা ওনার খুব প্রিয় আমি জানি, এবং উনি ভালো সুন্দর খুব আবৃত্তি করেন। আচ্ছা, খোকনের সানগ্লাস, এই কবিতা আমি কয়েকটা লাইন আমি পড়ে শোনাই। খোকনকে মনে হলে ওর সানগ্লাসটিকে মনে পড়ে, বিথি উপহার দিয়েছিল কোনো উপলক্ষ ছাড়াই। বিথি খোকার সহপাঠিনী, এই কাহিনী শুনেছি খোকার মায়েরই মুখে। খোকন আমার ভালোবাসার প্রথম সন্তান। খোকন বলতো সানগ্লাস বড্ড উপকারী, চোখে রোদ লাগে পরিমিত, রাস্তার জঘন্য দৃশ্যাবলী মনে হয় মনোহর, যামিনী রায়ের ছবি। দেশটাকে সুশ্রী আর প্রিয় মনে হয়। বুঝতাম তার সমস্ত ব্যাখ্যার পিছনে কম্পমান ভীরু ভালোবাসা। গাছ চায় মাটি থেকে রস, 20টি বসন্ত খোকনের তখন বয়স। 29শে মার্চ 1971। খোকন একলা ঘরে, সারা গায়ে বিদ্রোহী বাতাস, দাউ দাউ চলছে চোখ। খোকনের অগ্নিকুণ্ডে পরিপূর্ণ ঢাকার আকাশ বলল, তোমাকে দিলাম এই সানগ্লাস, আমি যাচ্ছি রক্ত আর অগ্নি সেই দিকে, সারা বাংলা যেই দিকে আজ। সানগ্লাসে আর নয়, খালি চোখে সুশ্রী আমি দেখব বাংলাকে। খোকন তো চলে গেল, খোকন আমার খোকন, তারপর দেখেছি আমি নিজে, জলে বা শিশিরে নয়, সারা বাংলা রক্তে গেছে ভিজে। এটা হচ্ছে খোকনের সানগ্লাস পড়লাম। কবিতাটা আসলে যারা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে তারা বুঝবে যে কিরকম সে সময় পরিস্থিতি ছিল। হয়তো যারা এখন এই অনুষ্ঠানটা দেখছে, সেটা প্রবাসী বাঙালিরা যারা আমাদের পরের প্রজন্ম আছে, তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু ফারহানা আপা আপনারা যারা আছেন তারা হয়তো তাদেরকে বুঝিয়ে দিবেন।
একদম ঠিকই আরেকটা বলেছো। কবিতা পড়ি, এটা যে যেমন ভাষার মাস, এবং ফেব্রুয়ারি কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আজকে, সেটা থেকে আমার একটা ভালোবাসার মাসও কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, 14ই ভালোবাসার ফেব্রুয়ারি মাস, গেল, ভালোবাসার মাস। বসন্তের মাস, সব এই তাই হচ্ছে ফেব্রুয়ারিটা অনেক ভালো। সব কিছু মিলিয়ে খুব সবকিছু। সুন্দর একটা মাস। সেই মাসে একটা খুব ছোট্ট কবিতা, সেটা হচ্ছে আমার বাবার না, কারণ আমার বাবার কবিতা সবাই পড়ি, তো আজকে ভাবলাম অন্য আরেকজনের একটা কবিতার কয়েকটা লাইন পড়ি। সেটা হচ্ছে যে কবি মারুফুল ইসলাম, তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি। তার লেখা একটি বই এবার বের হয়েছে, কষ্টের রংধনু। এবং কষ্টের রংধনুতে খুব সুন্দর একটা কবিতা রয়েছে, প্রেমের কবিতা, সেটা একটু পড়ছি। কবিতার নামও কষ্টের রংধনু। তোমার কি এবার কোনো বই বের কষ্টরা হয়েছে? আসমান। সরি, আমি আমার সরি। গত বছর বই বের হ্যাঁ, হয়েছে, আচ্ছা। এবছর মানে 2021 আর বের হচ্ছে না। কবিতার আচ্ছা, বই নাকি? আমারটা আমি পরে বলছি, হ্যাঁ, কবিতাটাকে শিওর শিওর, আবৃত্তি করছি। সরি, তুমি পড়ো। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে কষ্টের রংধনু। কষ্টরা আসমানি, বুকে নষ্ট অনুভূতির স্পষ্ট কানাকানি। কষ্টগুলো সবুজ, অবুধ পাতালে ডোবে বোধ, সর্বনাশা অবুঝ। কষ্টগুলো হলুদ, জলের ভেতর শীতল অনল, স্বপ্ন নেশায় বুধ। কষ্টরা বেগুনি, না বলা তোর সকল কথা মনের মধ্যে শুনি। কষ্টগুলো নীল, দূর আকাশে আরো দূরের অধরা ঝিলমিল। কষ্টরা কমলা, হৃদয় চিরে ঝলসে উঠে হঠাৎ বিজলি ফলা। কষ্টগুলো লাল, দুধারি এক তরবারি, কাটছে সমকাল। দুইটা খুব কবিতা পাঠ সুন্দর। হয়ে গেল আপা। কিছু হবে না, তা আরো শুনবো। আমার কাছে তো ভালোই লাগছে যে অর্থবহ কবিতাগুলা, যেমন এখন যেটা বললে যে স্যারের কবিতা, তো সেটা আলাদা কথাই, সুমনের সানগ্লাস। হ্যাঁ, তারপরে সেটাই। হ্যাঁ, এখন যেটা তুমি পড়লে যে কষ্টের, আমার তো মনে হয় কষ্টের কোনো রং হয় না, কিন্তু বেদনার রং রং তো আমরা এমনি বলি, রাইট, নীল বা ধূসর বা ছাই রঙের। কিন্তু তারপরেও ভালো লাগে যে কষ্টের যে রং, যার কাছে হুম। যেমন, রাইট, যে কষ্টটা তো কষ্ট আসলে। মানে বিভিন্ন শেড নিয়ে উনি একটা কবিতা হ্যাঁ, লিখেছে, ভালোই লেগেছে খুব আমার সুন্দর, কাছে খুব আমার কবিতাটা। কাছে খুব ভালো আহ, লেগেছে। মানে এখানে বিভিন্ন হুম, রং উনি তুলে ধরেছেন। সেটাই আমি বললাম যে হ্যাঁ, আমাদের কাছে এতদিন মনে হচ্ছে কষ্টের কোনো রং নেই, ধূসর বা বেদনার রঙিন, কিন্তু এখানে যে কবিতাটা উনি লিখেছেন আমার খুব মজা লেগেছে, যে কষ্টের বিভিন্ন, এবং লাল পর্যন্ত। তা তুমি এখন তোমার কাছে একটু স্যারের একটু কোনো স্মৃতিচারণ শুনতে চাই, বলো, আমাদেরকে একটু শেয়ার করো, আমরা তো আমার অনেক কিছু আব্বার জানি না। স্মৃতিচারণ। হ্যাঁ, হুম, আমার আব্বার স্মৃতিচারণ যদি আমি বলি, সেটা সে অনেকবার বলেছে বিভিন্ন লাইভে। লাইভ তো চলছেই, মানে প্যান্ডেমিকে লাইভ, প্রচুর লাইভ করেছে আপা। প্রচুর বলছে, এবং আমার মনে হয় যে আসলে বলাটাই উচিত। বাবাকে নিয়ে বারবার যত বলবো, তত যারা তরুণ প্রজন্ম আছে তারা শুনবেন। আমার বাবার সম্পর্কে যদি বলতে হয়, আমার সেটা প্রথমেই মাথায় আসছে তার সাহসের বিষয়টা। খুব বেশি সাহসী ছিলেন, স্পষ্ট কথা বলতেন, কারো ধার ধারতেন না। এবং আমি তাকে জিজ্ঞেস করেছি যে তুমি সবার মুখের সামনে কিভাবে এসব কথা বলো, মানুষ তো বিব্রত হয় আর কি। তো বাবা আমাকে বলেছে যে মৌলি, আমার কখনো কারো কাছে কোনো কিছু চাওয়ার নেই। আমি যা কিছু করব, যা কিছু পাবো, সবকিছুই আমার নিজের যোগ্যতায়, তাই আমি স্পষ্ট কথা বলতে পারি। এবং মাঝে মাঝে অনেক কিছু দেখি, তখন খুব কষ্ট হয় এবং মনে হয় যে এই সময় বোধহয় আমার বাবার থাকা দরকার ছিল, হয়তো তিনি কোনো কিছুতে প্রতিবাদ করতেন। আমাদের দুর্ভাগ্য, আমরা খুব কম সময়ে একজন সাহসী মানুষকে হারিয়েছি। এখন হয়তো অনেক রকম মানুষ রয়েছে, এখন প্রচুর লেখক রয়েছে, আমরা প্রচুর পণ্ডিত রয়েছি, কিন্তু সাহসী মানুষ কিন্তু আমার মনে হয় একটু কমে যাচ্ছে, রাইট। এটা আমার মনে হয়। আর বাবা আমি তো হচ্ছে হুম, হ্যাঁ, আর বলো। বাবার আরেকটা জিনিস আমি বলবো যে বাবা সবসময় চাইতো আমরা স্বাবলম্বী হই। যেমন অন্য মা বাবাদের যেমন একটা বিষয় থাকে যে মেয়ে বড় হলে বিয়ের জন্য চিন্তিত, কিন্তু আমার বাবাকে আমি তা কখনো দেখিনি। আমার বাবার হচ্ছে যে খুব স্বাধীনভাবে জীবনযাপন করতে দিতেন। আপনি হয়তো আমার ফেসবুকে আছেন, আপনি জানেন যে আমি বেশ স্বাধীন, এবং এবং সেটা আমি সে বাবার কাছ থেকেই পেয়েছি আর কি। এবং বাবা, আমি ছোটবেলা থেকে একটু স্বাধীন জীবনযাপন করতে পছন্দ করতাম, এবং বাবা আর কি বলতো যে মৌলি, তুমি যে এরকম জীবনযাপন করতে চাও, তার জন্য কিন্তু তোমার নিজের সলভেন্ট হতে হবে। তুমি যদি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকো এবং এরকম স্বাধীনতা চাও, সেটা কখনো সম্ভব নয়। তো
এটা আমি সবসময় বলি যে এটা জানে আমাদের দেশের মেয়েরা যাতে একটু স্বাবলম্বী হয়, এবং সামনেই নারী দিবসও রয়েছে, নারী দিবস আসছে। তো মেয়েদের তো অনেক রকম প্রতিবন্ধকতা আছে, আমার মনে হয় যে একটা মেয়ের কিন্তু সাহসী হওয়াটাও খুব জরুরি। একদম ঠিকই বলেছো, যে নিজে আগে সলভেন্ট হও, দেন তুমি সাহসী হও। কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে কখনো সাহসী হওয়া যায় না। তুমি একজনের উপরে নির্ভরশীল, রাইট? সেই মানুষটা তুমি সাহসী হবে কোত্থেকে? তোমাকে সেই জিনিসটাই তোমার, যেটাই হোক, যে আমি একজনের কাছে ডিপেন্ডেন্ট এবং একজনের উপরে আমি ভর করে আছি, সেই জায়গাটা তো আমার সাহস দেখানো কোনো ওয়েই নেই, কোনো ঠিকই বলেছেন স্যার, যে আগে নিজে স্বাবলম্বী হও, দেন নিজে সাহসী হও। একদম সুন্দর কথা বলেছে। এবং ফারহান আপা, আপনাদেরকে কিন্তু আমার খুব সাহসী মনে হয়। হ্যাঁ, কারণ যারা আপনারা ইয়েতে আছেন, ইউএসএ তে আছেন, হ্যাঁ, অনেক রকম সমস্যা আপনাদের, তাই না? ভাষাগত সমস্যা, তারপর আরো অনেক রকম, যে কালচারটাও তো ভিন্ন। যারা আপনার পরের প্রজন্ম যে গেছে, যারা আপনার ছেলে মেয়ে, ওদের হয়তো অত কষ্ট না, কারণ ওরা ওখানে বড় হয়েছে। কিন্তু আপনারা যারা গেছেন, তারা যে সুন্দর করে এখন একটা ভালো অবস্থানে আছেন, এটা কিন্তু পিছনে একটা সাহস কাজ করেছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। যে আমি নিজেও, তুমি যেটা বলেছো, আমি ভীষণ স্বাধীন চেতা একটা মানুষ, যে ভীষণ স্বাধীন চেতা একটা মানুষ। আমার ভিতরে হয়তো নোংরামি থাকবে না মৌলি, যে কিন্তু আমি স্বাধীনতাটা আমি চাই, যে সেটা আমার, হ্যাঁ, সংসারের জায়গায় আছে, বাচ্চাদেরকে মানুষ করছি আমি, কিন্তু আমার বাচ্চাদেরকে বাংলা শিখে, আমার মেয়েটা কিন্তু বাংলা লিখতে পড়তে পারে, এখানে ও লিখতে পড়তে পারে, ও বাংলায় গান গায়, ও বাংলা একদম বাংলা লিখতেও পারে। তা আমি ওকে বলেছি যে ও একটা ভালো জবও করে, ফাইজারে আছে ও, কিন্তু আমি ওকে বলেছি যে তুমি একটু আগে যেটা বললা, যে সাহসী হতে হলে নিজে আগে নিজের কিছু করতে হবে, যে তুমি সাহসী দেখাবে। তুমি একজনের উপর ভর করে কিন্তু সাহস দেখানো যায় না। আর আমার বেলাটা হলো যেটা হয়, যে আমি ছোটবেলা থেকে একটু এরকম, যে ভীষণ স্বাধীন চেতা, ভীষণ স্বাধীন চেতা। তা এখন যেটা হয়, যে সংসার হয়তো ঠিক রেখে আমি বলবো যে আমার আমার সংসার থেকে কোনো বাধা আসেনি কখনো আমার, যে এটা করা যাবে না, এটা করা যাবে না, বা এটা করতে হবে না। তুমি যেটা বললে যে হ্যাঁ, কিছু করে, আমি একটা স্কুলে আছি, কিছু করে দেন সাহসটা আরো বেড়ে গেছে। আর সামনে 8 মার্চ নারী দিবস, আমি 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 এখনো বলবো যে সকল নারীকে আসলে নিজের জায়গাটা, নিজের একটা অবস্থান তৈরি করো। শুধু নারী শুধু মা, নারী নারী শুধু বউ, নারী ভোগের বিষয় না, যে নিজের জায়গা একটা তৈরি করো। দেন হ্যাঁ, খারাপ কিছু না, কোনো নোংরামি না, বাট তুমি তোমার মতো করে চলো, নিজের মর্যাদা নিজেকে দাও, নিজের মর্যাদাটুকু নিজেকে দাও। যে অন্য কেন তোমাকে বলতে হবে যে নারী তুমি জেগে উঠো না, এটা তোমাকে বলতে হবে না। তুমি নিজের মর্যাদাটুকু নিজেকে দাও, নিজেকে বুঝতে শিখো, এতটুকু আমার বলা। হয়তো আমি হয়তো এখানে দেখছেন অনেকে, কিন্তু ঠিক আছে, আমরা আসলে অনুষ্ঠান থেকে অনেকটুকু বের হয়ে গেছে, কিন্তু কথায় কথায় অনেক কিছু চলে এসছে। এটাই যে স্যারের কথা অনুযায়ী চলে এসছে। ধন্যবাদ মৌলি তোমাকে। আমি এখন সুমন ভাইয়ের কাছে চলে যাব। সুমন ভাই, হ্যাঁ, নিশ্চয় কথা শুনছেন আমাদের নারীবাদী কিছুটা। আমি এখন মনি যেটা বললো, আপনি ওই কবিতাটা হয়তো আপনি অন্য কোনো আবৃত্তি সাজিয়ে এনেছেন, তারপরে আমি আপনার কাছে ওইটা একটু আশা করব, অ্যাটলিস্ট ওই যে ভালো থেকো ফুল মিষ্টি বকুল একটু শোনান, বা আপনার যদি পুরোটুকু হাফ হলেও আমাদের একটু মেন অংশটুকু একটু একটু আবৃত্তি করে শোনান। এই অনুষ্ঠানের অতিথি তালিকায় যখন দেখলাম মৌলি আজাদ আছে, তো অবধারিতই হয়ে যায় আসলে যে হুমায়ুন আজাদ স্যারের কবিতা আমি এমনিতেই পড়ি। আমি সত্যি বলি, যে সত্যি কথা বলি, মঞ্চে অতটা আবৃত্তি করি না। অতটা আবৃত্তি করি না কেন, এটার ব্যাখ্যা আমি আজকে দেব না, শুধু এটুকু বলবো যে স্যার যেভাবে কথা বলতে পারতেন, যে সাহসটা ছিল ওনার, সেরকম সাহসী সমাজ আমরা তৈরি করতে পারি নাই। তাই অনেক কবিতাই যেগুলো আমি ওনার অনেক কবিতার অনেক লেখার পাঠক, কিন্তু সেগুলো আমি বলতে যাইও না, কারণ মানুষ অনেক কিছু আমাদের দেশে না বুঝেই রিয়েক্ট করে। হ্যাঁ, সেই জায়গা থেকে মানে আমি আমার মানে কাকতালীয় ভাবে হলেও কয়েকবারই মৌলি আজাদের সঙ্গে আমার বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়ে গেছে। আমরা টেলিভিশনেও একসঙ্গে অনুষ্ঠান করেছি হুমায়ুন আজাদ স্যারকে নিয়ে। তো
আমার প্রিয় মানুষ ওনার কবিতা আমি আজকে একটা পড়বো যে এটা নিশ্চিত ছিল। ভালো থেকেও ফুল আমি ভাবিনি, আমি পড়বো এটা। এই ভালো থেকেও ফুল কবিতাটা দিয়ে আমি আমার আজকের পরিবেশনাটুকু শেষ করতে চাই, কারণ এটার মেসেজটাই হচ্ছে শেষের, যে সবকিছু হোক, আমরা এটাই চাই। তো আমি এখন একটু এখন কি কবিতা পড়বো? হ্যাঁ, পড়ুন। আচ্ছা, আমি আমার সমসাময়িক মানে আমার বয়সী আমার কবি বন্ধুদের একটু কবিতা থেকে একটু পড়তে চাই আজকে। আমি প্রথম শোনাচ্ছি আমার একজন কবি বন্ধু সরকার আমিন। সরকার আমিনের বিবাহিত প্রেমের পদ্য থেকে ছোট ছোট কিছু পংক্তি আপনাদের শোনাই। বিবাহিত প্রেমের পদ্য, সরকার আমিন। ভূতের বাড়ি থেকে ফিরে বলেছি ভালোবাসি, মন্দ বাতাস খেয়েছি কানমলা। ভালোবাসা সই সহজ ব্যাপার নয়, ভালোবাসা টাসা শত ফুট কুয়ার তল থেকে তুলে আনা শীতল জল। মিষ্টি জলের খোঁজে নির্জন দ্বীপে অনর্থক ছোটাছুটি। একটা মিষ্টি আঁধারে হৃদয়ে ডুবিয়ে বসে থাকি। বৃষ্টির শব্দের মতো বদমাশ আর কেহ নাই এ জগতে। আমার চোখ খোলা, হৃদয়ে দৌড়চ্ছে দুষ্ট শিশুর মতো। এখন মধ্যরাত, রাধা ও রাধা, রাধা ঘুম ভুলে যাও প্লিজ, রাধা ঘুম ভুলে যাও, আমার কিছু জরুরি কথাবার্তা আছে। কাউকে কি কোনো কথা দিয়েছিলাম ভালোবাসবো, খুন করব, কিংবা ধার দেব কিছু নিরবচ্ছিন্ন টাকা? কেউ কি অপেক্ষায় আছে সমুদ্রের ধারে, নীল রেস্তোরাঁয়, পাহাড়ের ভাঁজে, মেঘের আড়ালে, শেষ নিঃশ্বাসের নরম ছন্দময় বাতাসে? কেউ কি আমাকে আঘাত করেছিল? খুব রক্তক্ষরণে ক্লান্ত আমি, নীরব জ্যোৎস্নার ভেতর ধবল অ্যাম্বুলেন্সে চড়ে যাচ্ছি গোসাইপুর। মনে পড়ে না, মনে পড়ে না, রাধার ব্লাউজে মুখ লুকোলে কিচ্ছু মনে পড়ে না। ধোয়া দেখা যায়, আগুন কোথায়? চারপাশে খুনি, বদমাস, জম, তীব্র শীতে জমে যাচ্ছে শরীর। কোথায় শুভ সঙ্গম? কতবার বলেছি ভালো আছি, ভালো থাকা দরকার। ধন্যবাদ বিবি হাওয়া, মনে করে খেয়েছিলেন গন্ধ। বাহ, চমৎকার, ভালো লাগলো। সত্যি কথা যে অনেক সুন্দর হয়েছে, মানে কথাগুলা চমৎকার। বিবাহিত জীবনে রাইট, সব ভুলেই গেছে। বিবাহিত জীবনে কাকে কথা দিয়েছিল, কাকে ভালোবাসতে হবে, কে টাকা ধার চেয়েছে, সবই ভুলে গেছে। আসলে নারীর সঙ্গ পেলে এমন হয়, অ্যাটলিস্ট বিবাহিত জীবনে মানুষ বললো তো শেষে যে ধন্যবাদ বিবি হাওয়া, মনে করে খেয়েছিলেন গন্ধ। বিবি হাওয়া, ওটাও আমার একটা লেখা ছিল ওরকম, যে বিবি হাওয়া গন্ধম নিয়ে একটা লেখা ছিল, যে আদম আর বিবি হাওয়াকে নিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি এখন চলে যাব বিপ্লবদার কাছে। দাদা, এখন আপনি এমনি কালচারে কিসের সাথে যুক্ত আছেন? মানে কবি আবৃত্তি ছাড়া আর কিছুর সাথে কি যুক্ত আছেন? ও বলুন, শুনতে পাচ্ছি না দাদা। হ্যাঁ, হ্যাঁ, আবৃত্তি ছাড়া আমি নাটকের সঙ্গে যুক্ত, নাটক করি এবং শ্রুতি নাটকও করি, স্টেজ নাটক, শ্রুতি নাটক। খুবই ভালো, খুবই চমৎকার, অনেক গুণে গুণান্বিত। অবশ্যই আমি দেখেছি যারা যারা আবৃত্তি করেন তারা ভালোই মানে মঞ্চে নাটক করেন। হ্যাঁ, এটা হয়তো ওনাদের ভয়েসটা ওরকম, ওনাদের ভয়েসটা ওরকম। আমি অনেক চেষ্টা করি যে আমি একটু আবৃত্তি করব মাঝে শখে, কিন্তু মনে হয় যে ওটা আবৃত্তি না। আমি যে মৌলিকে বলছিলাম যে ওটা হয়তো পার্ট, ওটা আবৃত্তি না। যখন আমি দেখি যে আপনাদের মতো মানে যারা বাচিক শিল্পী, আপনারা তো বাচিক শিল্পী, যারা দুটো করে, যারা মঞ্চে নাটক করে, আবৃত্তি করে, এদেরকে আমরা বাচিক শিল্পী বলি। ওনাদের যখন ভয়েস শুনি তখন আর নিজে মনে হয় কি না না না, এটার পোস্ট করা যাবে না, আমার এটা কি হচ্ছে। হ্যাঁ, দাদা আপনি এখন কি শোনাবেন একটু আমাদের দর্শক? আমি সুমন ভাইয়া যেটা শোনালে তার রেশ করে আমি একটা শোনাচ্ছি, যেটার নাম আদর কথা।
কবিতাটির নাম দিদিনী চক্রবর্তী। খামের ভেতর আদর কথা, অনির্বাণের প্রেম, সেই আদরের গন্ধ নেওয়ায় অভ্যস্ত হেম। নিয়ম করেই প্রেম আসতো লেডিজ হোস্টেলে, কলেজ ফেরতা মেয়ের দু চোখ ভরত খুশির জলে। হস্টেলের ওই ট্যালট্যালে ঝোল লাবড়া খাওয়া পেটে পড়তো যেন মাটন কষা প্রেমটি যেদিন জোটে। হেম তো সেদিন দ্বিগুণ উদার, দানের ঘরে বাস, বন্ধুরা তাই এমন দিনের আশায় 12 মাস। খামের থেকে আলতো টেনে সুয়াস মাখা প্রেম, আখর ছুঁয়ে আদর খেত কল্লোলিনী হেম। কাঁধের ব্যাগ থাকতো কাঁধেই, কোনার খাটে মেয়ে, হারিয়ে যেত জগৎ ভুলে অনির পরশ পেয়ে। একবার নয় দুবার নয়, বারংবারের শেষে যত্নে রাখতো টিনের বাক্সে চরণ ভালোবেসে। হঠাৎ করে তাকিয়ে দেখতো জোড়া জোড়া চোখ, তারই দিকে মুখ ফিরিয়ে তাকিয়ে অপলক। সমস্বরে প্রশ্নবান, এই যে ম্যাডাম সম্বোধনে কি? প্রতিবারের মতোই বুঝি হেমু সোনাটি। লজ্জায় লাল মিষ্টি মেয়ে, স্মৃতির আখর বেয়ে যোজন দূরের অনির্বাণের বুকটি নিত ছুঁয়ে। আজ কেটেছে বছর 20, গগন পথে প্রেম, পাশাপাশি দুটো বালিশ, অনি এবং হেম। তরকারি আর হাত ঘড়িতে বছর বছর পার, দিনের শেষে হেম বুঝেছে প্রেম পীড়িতের সার। যোজন দূরের দুটো মানুষ আখরে প্রেম মাখে, এক বিছানায় দুটো মানুষ যোজন দূরে থাকে। চমৎকার চমৎকার, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যে ধন্যবাদ। সুমন ভাইয়ের পরই উনি ওটার সাথে মিল রেখেই একই আবৃত্তি করলো। ভালো লাগছে। আমি আসবো আপনাদের কাছে আবারও। আমি এখন মৌলির কাছে চলে যাচ্ছি। মৌলি, একটা প্রশ্ন করি তোমাকে, যে মহামারীতে আমরা অনেককেই হারিয়েছি শিল্প সাহিত্য অঙ্গনে। একজন লেখক হিসাবে কিভাবে এই মৃত্যুগুলোকে স্মৃতি ভাস্কর করে তোলা যায়, একটু বলো আমাদেরকে। গত বছর আসলে আমরা শুধু শিল্প সাহিত্য অঙ্গনই না, আমাদের বাংলাদেশ ভারত সব জায়গায় আর কি যারা টপ লেভেলে যারা ছিলেন আর কি, তাদের অনেককেই আমরা হারিয়েছি। আর শিল্প সাহিত্যের কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে আমাদের ডক্টর আনিসুজ্জামান স্যারের কথা। আনিসুজ্জামান স্যার তো মানে প্রতিষ্ঠানই ছিল, এবং স্যারকে আমার মনে হয় যে এই বাংলায় যারা বাংলা ভাষাভাষী যারা আমরা আছি, বাংলাদেশ বলুন, ভারত বলুন, ইউএস, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছি, সবার কাছে উনি একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন। এবং স্যারের মৃত্যু একটা অপূরণীয় ক্ষতি। জানি না সেটা কিভাবে পূরণ হবে, কারণ স্যার যে সাহসিকতার সাথে কিছু কথা বলতেন, স্যারের যে একটা স্বভাব ছিল বা একটা সুন্দর পরামর্শ দিতে পারতেন দেশকে, সেরকম মানুষ আর মানে হবে না, যেটা সহজ কথায়। স্যারের মতো আরেকজন মানুষ পাওয়া আমাদের জন্য দুষ্কর, এবং তার জন্য যেটা করতে হবে, আমি সেদিনও স্যারের একটা বই পড়লাম যে সাম্প্রদায়িকতার প্রত্যাবর্তন। সেই বইটা বোধহয় স্যার 1980-র দিকে লিখেছেন আর কি, আমার জন্মের সময় আর কি। কিন্তু সেই কথাগুলো এখনকার সময়ে কত বাস্তব আমি তখন মানে বুঝলাম যে স্যার যে কতটা অগ্রসর চিন্তা ভাবনা করতেন। তো স্যারদের মতো মানুষকে যে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এভাবে, যেটা মানে আমরা করতে পারি, যেটা হচ্ছে স্যারদের কোনো পরিবার কিন্তু এসব ঠিক আছে, আমরা আবার যাবো মৌলির কাছে। আমরা এখন চলে যাচ্ছি মাহতাব সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, আপনি আছেন? ঠিক আছে। মৌলির একটু জানতেই সমস্যা হচ্ছে, ওকে আমরা আবার যাবো কাছে। হ্যাঁ, হতেই পারে।
তা ভাইয়া আপনি এখন কি শোনাবেন আমাদেরকে একটু বলুন। আচ্ছা, আমি মানে যে আমার খুব ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। আমরা কয়েকজন বন্ধু আছি, আমার কবি বন্ধু, এই যে একটু আগে সরকার আমিনের কবিতা পড়লাম, ও ভ্রমণ করে। আবার আমার আরেকজন বন্ধু আছে, ও ত্রিপুরায় আগরতলায়, কবি প্রদীপ মজুমদার, ও ভীষণ ভ্রমণ করে। আর আমি হচ্ছে যে আমার ভ্রমণ মানে এটা কি বলবো, যে কয়েক 2 দশক হয়, মানে পুরো ভারতটাকে তন্ন তন্ন করে ভ্রমণ করি। মানে পুরো ভারতটা একটা মিনিয়েচার পাওয়া যায় পৃথিবীর। মহাসাগর আছে, সাগর আছে, উপসাগর, পাহাড়, বড় পর্বত, ছোট পর্বত, অরণ্য, এভরিথিং, এবং সব ধরনের স্পেসিমেন, মানে প্রাণী জগতের সবকিছু। কোন জায়গাটা ভালো লেগেছে ভাইয়া ভারতে বললে ভালো হয় তো, মানে কোনটা? আমি বলি, আমি হচ্ছে ভারতের সবচেয়ে অবহেলিত এরিয়াটা আমার বেশি ভালো লাগে উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট জোনটা। ওখানে আসাম, ত্রিপুরা, মিজোরাম, ভাষা কি আমাদের বাংলাই মনে হয়, রাইট? আসামের ভাষা বাংলা, কিছু এরিয়ায় বাংলা, যেমন শিলচর, করিমগঞ্জ, ওইসব এরিয়ায় হচ্ছে বরাক ভ্যালি যেটাকে বলে, ওখানে হচ্ছে বাংলা। আর বাকিটা অহমিয়াটা বাংলার মিশ্রণ, এটা একটু বাংলার আরেক ধরনের রূপ আর কি। আসা 2019 আমি গিয়েছিলাম ইন্ডিয়াতে। 2019 আমি জোড়াসাঁকো, আমার সাথে রবীন্দ্রনাথের কিছু জিনিস দেখার জন্য আমি গিয়েছিলাম। আর এর বেশি আমি কোথাও যাইনি। ওই ক্যালকাটা ভিতরেই শান্তিনিকেতন, এই দুটা মানে রবীন্দ্রনাথের একটা বড় আমাদের যে রেইন ফরেস্ট আছে আসামে, কাজিরাঙ্গা রিজার্ভ ফরেস্ট, ওখানে আমি ওই যে হাতির পিঠে চড়ে যে সাফারি করে, এলিফ্যান্ট সাফারি, ওটাও করেছি। কালো চিত্র দেখা যায়, মানে এরকম অনেক অভিজ্ঞতা। একজন কবি, আমি নামটা মনে করতে পারছি না, ওর একটা লাইন আমি ভ্রমণের মানে দর্শন হিসেবে নিয়েছি, যে ও বলছে যে আমি ভ্রমণ পিয়াসী, মহাভ্রমণে ইচ্ছুক, আমাকে দেয়া হয়েছে মহাবিশ্বের শিশু চোখ। তো এই শিশু চোখ নিয়ে দেখার একটা অন্বেষণ থাকে। তো যাই হোক, এটা নিয়ে আসলে এই ভ্রমণ বিষয় নিয়ে অনেক কথা বলা যায়, কবিতায় থাকি। আমার বন্ধু গত বছর একটা বই লিখলো, একটা পাহাড়ে আমরা যাই, প্রদীপ, আমি, আমাদের আরেকজন দাদা আছেন স্বপন নন্দী, উনি খুব ভালো চিত্রশিল্পী, উনি ভারতীয় সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন। তো স্বপন নন্দী দাদা এবং দুলাল ঘোষ, আমরা কয়েকজন ওই পাহাড়টাতে ঘুরি। ওটা উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের একদম শেষ সীমান্তে। এটার একদিকে হচ্ছে মিজোরাম, আরেকদিকে হচ্ছে বাংলাদেশের সাজেক ভ্যালি। ওখানে ওই পাহাড়টার নাম হচ্ছে জম্পুই পাহাড়। ওই পাহাড়ের জনগোষ্ঠী হচ্ছে খ্রিস্টান। 150 বছর পুরনো চার্চ আছে ওখানে, এবং খুব নিঃশব্দে, খুব সাইলেন্ট একটা প্লেস, এত নিরিবিলি, এত। বাংলাদেশে থেকে পড়েছে না, এটা ইন্ডিয়াতে পড়েছে। এটার পশ্চিম দিকের, এই পাহাড়টার পশ্চিম দিকের ঢালে হচ্ছে বাংলাদেশের সাজেক ভ্যালি, আর এটার পূর্ব দিকে ঢালে হচ্ছে মিজোরাম ভ্যালি, মানে মিজোরাম রাজ্যটা ইন্ডিয়ার। তো ওখানে ওই পাহাড়ে আমরা অনেকবার যাই, এবং পাহাড়টা এত ভালো লাগে, এত বাতাস, এত ফ্রেশ এয়ার। তো ওখানে যেতে যেতে প্রদীপ ওই পাহাড়টাকে নিয়ে একটা বই লিখে ফেললো। বইটার শিরোনাম হচ্ছে মেঘ, পাহাড় ও সূর্যাস্তের নোটেশন। এই কাভারের যে কাভারটা এঁকেছে ওয়াটার কালারে, ওইটা স্বপন নন্দী দাদা ওখানে বসে এঁকেছে। আর ওই বইয়ে যে কবিতাগুলো, এই কবিতাগুলো মনে হয় কি যে ওই সবগুলো কবিতায় আমিও আছি, মানে জায়গাগুলো এত পরিচিত, এত সুন্দর। আমি ওখান থেকে মেঘ, পাহাড় ও সূর্যাস্তের নোটেশন থেকে একটু আপনাদের শোনাই। অবশ্যই। প্রথমটির শিরোনাম হচ্ছে ঈশ্বরের বাগান বাড়ি। একটু সাহস আর বেঁচে থাকার আনন্দ খুঁজতে খুঁজতে রাজ্যের দূরত্ব পেরিয়ে এখানে আসা। গাড়ি থেকে নামতেই চেনা জানা হাওয়া এসে চোখে মুখে লাগে। কাঁচের জানালায় বাতাসের শোঁ শোঁ শব্দ, মাঝে মধ্যে ভেসে আসছে ধাতব টুংটাং। হালকা পেজা তুলো মেঘের মুন্সিয়ানার ভেতর অনেকগুলো চৌরাস্তা পেরিয়ে আসা আমরা কজন বাংলা কবিতার ফেরারি আসামি, বাতাসের গন্ধ নিচ্ছি, ঝুঁকে দেখছি ঈশ্বরের ঘর। মেঘের সেনানিবাস থেকে ধেয়ে আসা সৈন্য দলে ঢেকে যাচ্ছে গাছপালা, দৃশ্যমান সবকিছু, কখনো আস্ত টুরিস্ট লজ। বাতাসে হিম ও বিরল বুনো ফুলের গন্ধ।
একটু আগেই শাখান টাঙের দিকে হেলে পড়েছে সূর্য। যারা জীবনের নুনটুকু খুঁজতে তীর্থে বেরিয়ে পড়েছে গতকাল, তাদের কথা ভাবতে ভাবতে আমি কেবল দেখছি পাশে বসা বন্ধুর মুখমণ্ডল। জুম হবে, জুম। হোলি পাহাড় প্রস্তুতি নিচ্ছে চাপচার কুটে। অ্যাসাইলাম থেকে কি কোনো উড়ো খবর আজ রাতে? মহাশূন্যতা নির্মিত অন্ধকারে হাত পা ছড়িয়ে বসি। দূরের পাহাড়ে আলেয়ার মতো আলো, জ্যোৎস্না জুই ফুলের মতো ছড়িয়ে পড়ছে পাহাড়ের চূড়া ও সমস্ত ভ্যালিতে। নীরব বাতাস ছুটে আসছে আইজল পাহাড়ের দিক থেকে। আসছে মন খারাপের মেঘ। আমি সারা রাত রূপালী জ্যোৎস্নায় মেঘেদের খেয়া পারাপার দেখি উপত্যকার বুকে। পাহাড়ে চড়ার মুখে ঝর্ণাটির কোলাহল শুনি। নিজের স্বভাব গুণে সে আমাকে ডাকে। নিজের স্বভাবে ডাকে ভাঙ্গুন ব্যাপটিস্ট চার্চ। প্রতি রবিবারে যেখানে ধর্মমেলা বসে, শান্ত পিতার কাছে কৃতজ্ঞতা বসে জড়ো হয় যারা, তারা এই অখণ্ড স্তব্ধতায় জুম চাষ করে এবং প্রার্থনা শেষে হাত ধরাধরি করে ফিরে যায় মেঘের মতন চলাচলে। ওদের সকাল ও বিকেল, প্রেম ও বিরহ, পাশ ফেল আর যত চেতনা প্রবাহের স্রোত এই মধ্যরাতে উৎপাতা জ্যোৎস্নার আড়াল থেকে আমাকেও ফিসফিস ফিসফিস করে ডাকে, ক্যারোলিন, 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 ক্যারোলিন। এই অকবি জীবন ছেড়ে, জীবনের নিরুত্তাপ স্তব, অনিশ্চিত মেঘ, অফুরন্ত চাহিদার ক্ষুৎকাতরতা ছেড়ে একটি অপার্থিব আলোর সন্ধানে তোমাদের জুমক্ষেত, তোমাদের আলোকোজ্জ্বল কমলা বাগান ঘুরে এসেছি ক্যারোলিন। কুয়াশায় ভিজে ভিজে হেঁটেছি অনেক পথ। তোমাদের বাইবেল পড়া স্কুলের বাচ্চারা আমাকে দেখিয়েছে গির্জাঘর, দেখিয়েছে রবিবাসরীয় সম্মেলন। সেই সম্মেলনে বসা সুবেশী তরুণীগণ বাইবেল পাহারা দিচ্ছে। আমি সেই সব অপার্থিব স্থানেও করেছি তোমারই শুল্ক সন্ধান। আমার পায়ের নিচে শব্দ ছিল না, জিহ্বা ছিল অনুচ্চারিত। আমি সার সার বাইবেলের ধ্বনি মঞ্জুরির ভিতর খুঁজেছি তোমার উচ্চারণ, ক্যারোলিন, ক্যারোলিন, ক্যারোলিন। একটি হাসির জন্য আমার এই খোঁজ। জুম পেরিয়ে, পাহাড়ের ভাঁজ পেরিয়ে, মেঘের মিছিল, গির্জার ঘন্টা ও পৃষ্ঠার পর পৃষ্ঠা বাইবেল পেরিয়ে আর কত দূর যেতে হবে বলো ক্যারোলিন? আর কত দূর যেতে হবে ক্যারোলিন? খুব সুন্দর হয়েছে ভাইয়া, খুব সুন্দর হয়েছে। যেহেতু আপনি কবিতাটা আগে বলে দিয়েছেন যে কোনটা বিষয় নিয়ে উনি লিখেছিলেন বা কোন জায়গাটা, এটার জন্য আরো ভালো লেগেছে। আমাদের মনে হচ্ছে যে আপনার মতো আমিও চলে গেছি সেই পাহাড়ে, ক্যারোলিনের ওখানে। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। তা আমি এখন ভাইয়া, আমরা মৌলিকে পেয়ে গেছি। আবার মৌলি, তুমি যে জায়গাটুকু থেকে করেছিল ওটা থেকে আবার শুরু করো। ওই যে আমি বলেছিলাম যে কিভাবে এই মৃত্যুগুলো স্মৃতি ভাস্কর করে তোলা যায়, একটু বলো। স্মৃতি ভাস্কর করার জন্য যেমন আনিসুজ্জামান স্যারদের যাদের আমরা হারিয়েছি এরকম, সেটা হচ্ছে যে রাষ্ট্র একটা উদ্যোগ নিতে পারে, তাদের কার্যাবলীগুলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আর কি সবার কাছে প্রচার করতে পারে, বা তারা যেসব ডিসিশন নিয়েছেন ইতিপূর্বে সেরকম ভাবে যেন ভবিষ্যতে ডিসিশন গুলো আসে, এবং যারা নতুন প্রজন্ম আছে তারা যেন আনিসুজ্জামান স্যারদের বই, তাদের চিন্তা ভাবনা সেগুলোকে ফলো করে। এভাবে আসলে সম্ভব আর কি, যে পুরনো যারা চলে গেছে তাদের চিন্তা ভাবনা গুলোকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। খুব সুন্দর বলেছো যে এটাই আসলে যে একটা কিছু আমাদের সরকারকেও করতে হবে, এবং যে নতুন প্রজন্ম যারা আসছেন, যে বাচ্চারা বলবো বা একদম তো আর সবাই বাচ্চা না, আমাদের পরের জেনারেশনটা তো একদমই বাচ্চা না, অ্যাটলিস্ট বিবেক বুদ্ধি ওদের আছে। ওরা কিছুটা ওই রকম করে ওদেরও এগিয়ে আসতে হবে। একদম সুন্দর বলছো তুমি যে ওরা না আসলে আসলে তো কিভাবে হবে, যে এগুলোকে ধরে রাখা সম্ভব না, আমাদের একসময় এগুলো বিলুপ্ত হয়ে যাবে। তা আমি তোমার কাছে একটা প্রশ্ন আছে যে তুমি কি ধরনের লেখা লিখতে পছন্দ করো? যে আমি বলেছিলাম তখন যে কি ধরনের বই তোমার বের হয়েছে, কি কবিতার বই নাকি কাব্যগ্রন্থ বা ছোট গল্প সেটা বা হচ্ছে উপন্যাস? ঠিক
এটা ভালো কোশ্চেন আর কি, কারণ হচ্ছে আমার এ পর্যন্ত 7টা বই বের হয়েছে। 7টা বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের লেখা এই আছে জন্য যে তো আমার আমি বলেছি যে স্যারের সুযোগ্য কন্যা। আসলে আমার মনে হয় কি এখন এটা বলার মতো সময় আসেনি। হ্যাঁ? না, এটা এটা আপনি এটা বেশি বলা বলেছেন। উচিত মৌলি, এটা বলা উচিত। যদি এখন থেকেই বলি তাহলে তোমার ভিতরে একটা একটা জিনিস কাজ করবে যে আমি আমার পাঠকদেরকে বাবার মতো কিছু দিতে পারবো। আচ্ছা। এটা যদি না বলি হরি, তখন তোমার ভিতরে হয়তো কাজ করবে। আমার হলে হতো যে আমার যদি এরকম বাবা থাকতো যে ধরো আমি বাবা তো দিয়েই গেছেন, আমার আর কি দেওয়ার আছে, কিন্তু না, আমি বলবো না, যে ঠিক সুযোগ্য কথা বলছেন। সুযোগ্য কন্যা মানে যে তোমার মানে পাঠকদেরকে কিছু দেওয়ার আছে, অনেক কিছু দেওয়ার আছে, যে তোমার বয়স এখনো যতটুকু আছে তুমি আরো দিতে পারবে, আরো অনেকটুকু দিতে পারবে। এই জন্যই সুযোগ্য কন্যা ধরে রেখেছো নিজের লেখালেখি। অনেক অনেক লেখকের ছেলেমেয়েরা তো লেখেও না, কিন্তু তুমি না, এই ধরে কথাটা রেখেছো। আপাতত ভালো কথা বললেন। যে আপনাকে প্রথমে ধন্যবাদ, এবং ভালো এই কারণে যে গত বছর বইমেলায় একটা লেখক মঞ্চ ছিল এবং সেখানে আমি গিয়েছিলাম। তো সেখানে পিয়াস মজিদ আছে, আমাদের হ্যাঁ, একজন কবি, খুব হ্যাঁ, ভালো পিয়াস। ভালো। তো পিয়াস একটা কোশ্চেন করেছিল আমাকে যে আচ্ছা মৌলি আপা, আর সাধারণত যারা লেখকের ছেলে মেয়ে তারা শুধু দেখলাম যে একটা বই লেখার পর আর কোনো বই লেখে না, সে বইটা হচ্ছে বাবাকে নিয়ে স্মৃতিকথা, এরপর আর কোনো বই লেখে না। হ্যাঁ, কিন্তু আপনি যে লিখে যাচ্ছেন এটা কিভাবে সম্ভব, মানে এরকম একটা কোশ্চেন ছিল আর কি। তো যেটা আর কি বলছিলাম যে এ পর্যন্ত 7টা বই বের হয়েছে। তবে আপনি জানেন যে আমি আইনের ছাত্রী ছিলাম। তো আমার প্রথম বইটা হচ্ছে একটা গাইড বই ছিল, যে আমার মাস্টার্স আমি দেখলাম যে সিভিল লিটিগেশন মানে পড়া আমরা যে পড়ছি কোনো তেমন বই নেই। একটা বইয়ের উপর ভিত্তি করে আমরা পড়তাম, বই পেতাম না, পরীক্ষার সময় খুব কষ্ট হতো। তখন আমার জুনিয়র ছেলেমেয়েরা বললো যে আপু আপনি একটা গাইড বই লেখেন আর কি, যে আমাদের ল এর উপর, যাতে আমাদের স্টুডেন্টদের পরীক্ষার সময় সুবিধা হয়। তো তখন আর কি একটা বই দেখলাম, যে গাইড বই অন সিভিল লিটিগেশন, এবং বইটা বাইরে খুব একটা প্রচার তো পাওয়ার কথা না, যেহেতু এটা একটা নোটবুক, সেটা আর কি ইউনিভার্সিটি স্টুডেন্টরা পড়তো আর কি। এরপরে আমার বাবা মারা যাওয়ার পর আমি প্রথম যে বইটা লিখি আর কি, যেটা হচ্ছে আউটবুক বলতে পারেন, সেটা হচ্ছে হুমায়ুন আজাদ আমার বাবা। এবং এই বইটা সে বছর তরুণ লেখক, যে সে বছর প্রকাশিত তরুণ লেখকদের প্রথম বই হয়েছিল। প্রথম আলো তখন একটা পেজ বের করতো বইমেলার, সে বইটা হয়েছিল। এবং এরপরে আর কি গল্প লিখেছি গত বছর, কিশোরদের জন্য একটা বই লিখেছি, বইয়ের পাতা স্বপ্ন বলে। এবং আপনি জানেন না হয়তো এই জিনিসটা, যে আমার বেশ কিছু ট্রান্সজেন্ডার ফ্রেন্ড আছে ওকে এবং তৃতীয় লিঙ্গ ফ্রেন্ড আর কি। এবং ওদেরকে নিয়ে একটা গল্পের বই লিখেছিলাম, রক্ত জবাদের কেউ ভালোবাসেনি। যেহেতু আমার মৌলি, মূল ফোকাস। আমি একটু বলি, আমার একটা বই বের হয়েছে এবার, শিখণ্ডীর স্বপ্ন। সেম আচ্ছা। মানে তৃতীয় লিঙ্গকে নিয়ে এবার হয়তো আসবে ইয়াতে, উম আপা বই কোন মেলাতে। প্রকাশনী থেকে? এটা হলো শব্দশৈলী। এটার আচ্ছা। প্রকাশক আমারই ফ্রেন্ড, ও আমেরিকায় থাকে, নিউ ইয়র্কে থাকে। ওর আচ্ছা। নাম হলো মৃদুল রহমান। আমি এখানে এনেছি ওকে, আরো আসবে হয়তো বইমেলা পুরোটুকু ও হয়তো থাকবে এখানে আমাদের লাইভে, তখন আচ্ছা। দেখে নিও। আবার কখনো হয়তো তোমার সাথে আমি এখানে একসাথেই আমরা আড্ডা দেবো লাইভে ইনশাল্লাহ লাস্টের এই দিকে। মার্চ মাসে তো বইমেলা হচ্ছে আর হ্যাঁ, কি, হ্যাঁ, তখন করা। তখনই হ্যাঁ। এখন আপনার সরি পুরো আমি নামটা কি বললেন, ওনার শিখণ্ডী? শিখণ্ডীর স্বপ্ন। আমি আচ্ছা, শিখণ্ডীর শিখণ্ডী স্বপ্ন স্বপ্ন। মানে এটা একটা আচ্ছা। হুম। আহ মানে শিখণ্ডীর যে স্বপ্নটা, একটা স্কুল মাস্টারের ঘরে দুটো হুম। ছেলে ওদের, যেটাকে আসলে আমরা বলি বার্থ ডিফেক্ট। এটা কিন্তু অনেকের হুম। কাছে যে মানে তৃতীয় লিঙ্গটা অনেকের কাছে অনেক রকম হয়ে ইয়া করে, কিন্তু আমার কাছে হুম। যেটা মনে হয়, তুমি হয়তো যেহেতু তুমি আইনের ছাত্রী বা তুমি অনেক একজন কি বলবো যে স্বাধীন চেতা বলবো না, যে তোমার আম, এই যুগে এসে এটাকে কোনো আমরা অলক্ষী বা যেটাকে আমি ঠিক প্রপার হুম। বাংলাটা হয়তো ইউজ করতে পারছি না, কিন্তু হুম। এটাকে এভাবে বলা চলে না। এটাকে আমরা এখন বলি বার্থ ডিফেক্ট, রাইট? মায়ের পেট হুম। থেকে যেটা যে আমরা বলি যে ঠোঁট কাটা হয়ে আসছে বা হুম। অনেক কিছু হয়ে আসছে, এই তৃতীয় লিঙ্গটাই কিন্তু এইরকমই, এটা বার্থ ডিফেক্ট। এটা যেটা কিন্তু আমাদের কারো হাত নেই, এটা কোনো একটা 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 যে আমরা মহিলা বাচ্চা জন্ম দিই, এখানে কিন্তু আমাদের কোনো হাত নেই, একটা হুম। পুরুষেরও হাত নেই। যেটা বার্থ ডিফেক্টটা কিন্তু বাবা মায়ের কারো হাত নেই এই জায়গাটায়। এটা হতেই পারে, এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন উনি কেন আমাদের
এইসব বাচ্চা দিচ্ছেন। তা ওই ওই পুরো ঘটনাটাই আমার ওটা লেখা, যে আচ্ছা। কখনো যদি বইমেলা যাও, আমি তোমাকে ইনশাল্লাহ আমি তোমাকে বইটা তোমাকে আমি হয়তো আমাদের জহির আছে, জহির ইসলাম, জহিরকে দিয়ে হয়তো আমি কখনো বা আমি ঢাকায় আসলে আমি তোমার সাথে নিজে দেখা করে দিব ইনশাল্লাহ। না, এটা করে আপনি কখনোই তা করবেন না, এটা আমরাই আর কি সংগ্রহ করব, এটা আমারই করা উচিত। কারণ একজন লেখক এত কষ্ট করে বই লিখবে, আবার সে পৌঁছে দিবে, এটা তো হতে পারে না। এটা আমি হ্যাঁ, থেকে আমার নিয়ে সাথে আপনাকে যখন তোমার জানাবো। দেখা, হ্যাঁ এখন আমি তোমার কথার মাঝখানে কথা বললাম, সরি, যেহেতু তৃতীয় লিঙ্গ কথাটা উঠেছে, এখন তুমি বলো। আচ্ছা। আর আপনার যেটা সার্বিকভাবে যদি বলি, আমাদের বোধহয় সময়ও খুব বেশি নেই। যেটা বলবো যে আমার মূল ফোকাস হচ্ছে গল্প এবং ছোট গল্প আমি লিখতে পছন্দ করি। এবং আমার লেখালেখির ক্ষেত্রে আমি 1 বছর গ্যাপ দিয়ে লিখি। যেমন আচ্ছা, 2020-এ বের হয়েছে, 2021-এ মানে কোনো বই বের করছি না, 21-এ আমি ভালো। পড়বো লিখবো, আবার 22-এ বের হবে, এরকম ভাবে আমি একটা সিস্টেম করে নিয়েছি। কারণ আমি যেহেতু সরকারি চাকরিও করি, শুধু আচ্ছা, আবার এদিকে মহিলাদের তো বাসার কাজ করতেই হয়, হ্যাঁ একদম, অস্বীকার করার উপায় হ্যাঁ নেই। সেটা তো বুঝি। হ্যাঁ, সুতরাং সব মিলিয়ে একটু সময় নিতে হয় আর কি। না, খুব ভালো যে এই যে লেখাটা চালিয়ে যাচ্ছ, এই যে তুমি হয়তো স্যার, স্যার নেই, স্যারের উত্তরসূরি হিসাবে হয়তো ওর পর্যন্ত স্যার, স্যার যেটা সত্যি কথা, যার তুলনা সে, তুমি হয়তো স্যারের থেকে আরো ভালো লিখবে, কিন্তু তোমার তুলনা তুমি। স্যার আমাদের মনে আছেন, হুমায়ুন স্যার আমাদের মনে আছেন, উনি আমাদের মতো করেই থাকবেন, কিন্তু তুমিও দর্শকদের, তুমিও পাঠকদের ওইভাবেই তোমার যে যেটুকু দেওয়ার দরকার, তুমি তোমার বেস্টটুকু, তুমি তোমার ভালোটুকু দিবে আমাদেরকে। এটা এই আশাই করি আমরা তোমার থেকে। এই জন্য আসলে তখনই বলেছিলাম যে আমাদের স্যারের, হুমায়ুন স্যারের সুযোগ্য কন্যা, কারণ ওটা তোমাকে অনেক প্রভাবিত করবে এই কারণে যে আহ তোমাকে যখন কেউ সুযোগ্য কন্যা বলবে, তখন তোমার মনে হবে না আমার কিছু দেওয়ার আছে পাঠকদেরকে, আমার কিছু দেওয়ার আছে। কিন্তু যখনই তোমাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা হবে না, তুমি কিন্তু নেতিয়ে যাবে, তুমি কিন্তু চুপ হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের, আমরা যারা আছি, আমাদের মানুষ তো আমরা, রাইট? এটাই হয় আমাদের সবার, সবার জীবনে। তা বলি, এখনো সময় আছে, বলতে অসুবিধা হবে নেই। যে আপা আপনি আমার ইন্সপিরেশন, বুঝলেন? আপনি যেভাবে বললেন সেরকম আসলে কখনো কেউ আমাকে বলেনি। না না, আমি আসলে অবশ্যই, এর জন্য অবশ্যই, আপনাকে অবশ্যই। ধন্যবাদ। না না, এটা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব অবশ্যই। একজন, একজন লেখক, একজন কবি, একজন কন্যা, সে লিখছে, সে তো সুযোগ্য হওয়ার জন্যই লিখছে, এটা আমাদের কর্তব্য। আমি বলবো যে আমরা যারা আছি, আমরা হয়তো উপরের পর্যায়ে যাচ্ছি না আহ লেখালেখি, এটা বলতে পারো এক ধরনের, এটা পেশা না হলো নেশা, লেখাটা আমাদের নিশ্চয়। নেশা, নেশা। কিন্তু আহ তোমাদের মতো যারা আছে, যারা সবসময় বাবাকে দেখে এসছেন, আমি বলবো স্যার তো একজন প্রথা বিরোধী লেখক, যেটা সত্যি কথা, যে প্রথা বিরোধী লেখক, যে কারণে উনি এত আলোচনা সমালোচনা হয়েছেন। তুমি যদি প্রথা বিরোধী লেখক না হও, তাহলে তোমার আলোচনা সমালোচনা হবে না, এটাই নিয়ম। আর যখনই আলোচনা সমালোচনা হবে, তখন তুমি মনে করবে যে তুমি উন্নতি শীর্ষে উঠে যাচ্ছ। এটাই নিয়ম, এটাই নিয়ম। তাছাড়া তো তোমাকে 10 জন চিনো, আচ্ছা আমি একটা বই পড়লাম, এটা আমার বই বের হয়েছে, তা আমার কোনো সমালোচনা হলো না, আলোচনা হলো না, তাহলে আমি কিসে লেখক হলাম বলো? তো ওইটাই বলেছে তোমাকে, ইনশাল্লাহ তুমি সে অতটুকু পারবে, তোমার লেখা আমি মাঝে মাঝে পড়ি, যেটা সত্যি কথা, তুমি পারবে ইনশাল্লাহ। আমরা চাই তুমি স্যারের জায়গাটা ধরে রাখো। তা মৌলি, তোমার কাছে আবার আসবো আপু, আমি আবার একটু চলে যাচ্ছি বিপ্লব, বিপ্লব দাদা কাছে। দাদা আছেন? হ্যাঁ, হ্যাঁ দাদা, হ্যাঁ। আমরা আসলে আমাদের একজন লেখকের কন্যা পেয়েছে আজকে আমাদের, আসলে ওরকম সৌভাগ্য হয়নি আমরা স্যারকে কাছে পাওয়া। আসলে দুর্ভাগ্যবশত উনি মারা গেছেন, আমাদের একটা সময় স্যার মিউনিকে মারা গেছেন, জার্মানিতে। তা আহ ওকে পেয়ে আসলে আজকে স্যারের যে স্মৃতিচারণ, ওটা লোভ সামলাতে পারছি না, ওটা আমি হয়তো একটু জানলে হয়তো আমার দর্শকরা জানছে না, এটার জন্য একটু কথা বলা দাদা। তা আপনার কাছে আমার প্রশ্ন আছে যে দাদা, কোন ধরনের হ্যাঁ, আবৃত্তি করতে পছন্দ করেন? মানে কোন কোন ধরনের আবৃত্তি? আমরা তো গদ্য ছন্দ আবৃত্তি করি, পদ্য ছন্দ আবৃত্তি হ্যাঁ, করি। হ্যাঁ, আমি হ্যাঁ, ছন্দের, আচ্ছা, আমি বেসিক্যালি ছন্দের কবিতা, ছন্দ আহ, করি। এগুলো একটা রিদিম থাকে, একটা জি। গতি থাকে, যেগুলো পড়ে ভালো হুম, লাগে, হুম। তার মধ্যেও একটা গল্প থাকবে, সেইরকম ধরনের কবিতা আমার খুব ভালো লাগে। তা এখন আমাদেরকে কি শোনাবেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু শোনান। আমি এখন একটা যেটা শোনাচ্ছি সেটা একটা প্রেমের কবিতা।
আমার একজন ভালো বন্ধু, কবি বন্ধু, তার লেখা পিয়া ব্যানার্জি বলে কেন ভালোবাসি কবিতাটির নাম। বলতে পারো কেন বারবার আমি তোমার অবহেলার প্রেমে পড়ি? জানি দগ্ধ হব, রক্তাক্ত হব, তবু তোমার শীতল নীরবতাকে বারবার ছুঁতে চাই। কেন বলতে পারো? শরীর বেয়ে মনটা গলতে গলতে শুধু উত্তাপ ছড়াবে জেনেও দু হাত দিয়ে ভীষণ ভাবে আগলে রাখি তোমার অহংকে। কেন রাখি তা যে তোমার অজানা। শুধু জানি ভালোবাসতে চাই বলে ভালোবাসি, আর তাই তো তোমার নির্লিপ্ততার পিঠে পিঠ ঠেকিয়ে বলি ভালোবাসি, ভালোবাসি। তোমার দূরত্বের বুকে মাথা রেখে বলে উঠি এ আমার পরম প্রাপ্তি। একাকিত্বের গায়ে আঙুল ছুঁয়ে লিখে চলি জলবুদবুদের কাহিনী। জানি বসন্তের আবির কখনো আমার গাল ছুঁয়ে যাবে না, তবু তোমার স্পর্শের আশায় ওদের সাজিয়ে রাখি থালার উপরে। তোমাকে ভালোবেসে আঘাতের পর আঘাত জড়ো করব বলে ভালোবাসি। চোখের পাতায় স্বপ্নগুলো হারাবে জেনেও তোমায় নিয়ে স্বপ্নের ইমারত গড়ে চলি। বলতে পারো কেন? শত প্রেমের মাঝে কেবলমাত্র একটা অবহেলাকে বারবার প্রশ্রয় দিই কেন? বলতে পারো কোনো ঠিকানা তুমি রেখে যাওনি, তাও কেন তোমার ঠিকানা খুঁজে বেড়াই? আমি যে তোমাকে ভালোবেসে ধ্বংস হতে চাই বলে ভালোবাসি। হয়তোবা তোমাকে ভালো না বেসে থাকতে পারি না বলে ভালোবাসি, তবু যে তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকেই। বাহ, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে দাদা, খুব ভালো বলেছেন। এখন তো আপনি লাইভ অনুষ্ঠানগুলো করছেন মনে হয়, মানে এই সময়টুকু তো সবাই লাইভই করছে, কেউ তো আর আপনার হ্যাঁ মঞ্চে যেহেতু এখন আর কিছু করছেন না ওইভাবে এখন, হ্যাঁ ওরকম হয়নি। ধন্যবাদ দাদা, আপনার কাছে আবার আসবো। আমি এখন চলে যাচ্ছি কাজী মাহাতাব সুমনের কাছে। হ্যাঁ ভাইয়া, আবার এসছি আপনার কাছে। কি শোনাবেন এখন বলুন? আমাদের তো মানে শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে আমি একটু কিছুটা সময় নিয়েছি, অসুবিধা নেই, আপনি বলুন। আমি যেহেতু আমরা 10-12 মিনিট পর শুরু করেছি, তা কিছুটা সময় হ্যাঁ শেষ করবো তো বলেছি যে হুমায়ুন আজাদ স্যারের ভালো থেকো কবিতাটি দিয়ে আমি শেষ করব। আরো হ্যাঁ, তাহলে তার আগে আরেকটা পড়ুন, তা দুটা পড়তে পারবেন যদি আপনি চান আর কি। আমি একটু ভিন্ন মেজাজে যাই। আমার আসলে কবিতা পড়া মানে আবৃত্তি করতে গেলে যেটা হয় আর কি, যেগুলো আমি বলি আর কি, এটা কবিতা বলি না, আমি জীবনের গল্পগুলো বলি। যে কথাগুলো আমার নিজের কথা হয়ে ওঠে না, ওই কবিতাগুলো আমি পড়তেও যাই না, পড়তে চাইও না। তো এরকম শিশু কিশোর বয়সেই আমার পরিচয় হয়েছিল মহাকাব্য মহাভারতের সঙ্গে। কিশোর মহাভারত পড়েছি, তো সেখান থেকেই আমার মানে ওই মহাভারতের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। তারপরে আর একটু বয়স বাড়ার পরে গদ্য পড়লাম রাজশেখর বসু, তারপরে আরো আগ্রহ জন্মালো। আমি পালা ফর্মে যে মহাভারত লিখেছেন কাশিরাম দাস, আমি সেটাও পড়লাম, এবং এইভাবে মহাভারত নিয়ে নানা রকম লেখা, নানা রকম মহাভারতের বিশ্লেষণ, এই পুরো বিষয়টা পড়ে অনেক কিছুই আমি জেনেছি। কিন্তু একটা চরিত্রের ব্যাপারে আমার সবসময় আমি কম্প্রোমাইজ করতে পারি না, ওই চরিত্রটির নাম হচ্ছে কর্ণ। আমার বারবার মনে হয় যে এই একটি চরিত্র মহাভারতে সবচেয়ে বেশি মানে কি বলবো যে তার প্রতি অন্যায় করা হয়েছে বলে আমার মনে হয়,
এবং কর্ণকে আমার একজন পুরো মানে মানুষের যে অপ্রাপ্তিগুলো, মানুষের যে আকাঙ্ক্ষাগুলোর থেকে তার যে বিপর্যয় হয়, তার যে অপ্রাপ্তিগুলো আসে সেরকম মনে হয়। তো একটা কবিতা পেলাম কবি সব্যসাচী দেবের এই কর্ণ চরিত্রটিকে নিয়ে। আমি ওই কবিতাটি আপনাদেরকে শোনাই প্রাসঙ্গিক হিসাবে। আমি এখানে মহা কুরুক্ষেত্রের ময়দানের যুদ্ধে যে গীতা অবতীর্ণ হয়েছিল, আমি গীতার প্রথম শ্লোকটি দিয়ে আমি এই কবিতাটি শুরু করছি। কর্ণ সব্যসাচী দেব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थान अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তাহলে সময় অর্জুন, দৈরথ সমর, উত্তর ভূখণ্ড জুড়ে পরমায়ু হন্তারকা ছায়া, বুকের নিভৃত থেকে উঠে আসে অরণ্য পিপাসা, সমস্ত শিকড় জুড়ে প্রতিহিংসা ঢালে বিষ। এতদিনে এতদিনে অর্জুন, এতদিনে মুখোমুখি তোমাতে আমাতে, তিলে তিলে শোধ করছি অযাচিত জন্মের ঋণ, আসই সব আকাঙ্ক্ষার ফেলা পেয়েছি উজানে। আজ সেই ধ্রুব লগ্ন, দেখো এই মধ্য দিনে কনিষ্ঠ আঙুলে আমি ধরে রাখি সমস্ত পৃথিবী। নেই একাগ্নি আয়ুধ, কবচ কুণ্ডল হৃত ছদ্মবেশী ভিক্ষুকের হাতে, আর নেই এমনকি জীবনেরও নেশা, বিলিয়ে দিয়েছি তা গত গোধূলিতে। অস্তমান সূর্যকে ঢেকে আমার সামনে এসে মাতা কুন্তী ভিক্ষা চাইলেন পঞ্চপুত্রের প্রাণ, তার চোখের মিনতি শুধু তোমারই জন্যে হে অর্জুন। সেই মুহূর্তে জানলাম যদি জয়ী হই তবে আমাকে আজন্ম বহন করতে হবে অভিশাপ আমার মাতার। এইবার লগ্ন এলো তৃতীয় পাণ্ডব, শেষ খেলা, বাজি রইল যে কোনো জীবন। ধনুর্বাণ হাতে নাও, এ খেলায় পরিত্রাণ নেই, কোনো কারো নেই তোমার আমার। আমাকে এক মুহূর্ত ভিক্ষা দাও কুন্তেয়, সারা শরীর ভারী হয়ে আসছে পাথরের মতো, বড় দীর্ঘকাল রণক্ষেত্রে আছি, সমবেত জনতার অট্টহাসি, আচার্যের প্রত্যাখ্যান, তোমার বঙ্কিম বিদ্রুপ। এরই মাঝে তোমাকে আমি দেখেছিলাম ক্রীড়াভূমিতে, জানতাম ভূভারতে আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই তুমি ছাড়া। প্রবল স্পর্ধায় ছুড়ে দিয়েছিলাম দ্বন্দ্বের আহ্বান, কিন্তু বিনা যুদ্ধে তুমি অর্জন করে নিলে শ্রেষ্ঠত্বের বরমাল্য। আরো একবার আমার কাঙ্ক্ষিতা নারীকেও তুমি কেড়ে নিয়েছিলে আমার অবনত দৃষ্টির সামনে থেকে। অসিতাগ্নি অগ্নিকন্যা আমাকে ফিরিয়ে দিয়েছিলেন সুতপুত্রকে বরণ করবার অনিচ্ছায়, তবু স্থির করিনি আমার পথ। বারে বারে আমাকে মনে করিয়ে দেয়া হয়েছে আমি 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 সুতপুত্র। বারে বারে আমি ভুলতে চেয়েছি সেই পরিচয়। অধীরথ দিয়েছিলেন স্নেহ, সামান্য নারী রাধা আমাকে পূর্ণ করেছিলেন মাতৃত্বের অমৃতে। আর প্রতি মুহূর্তে সেই ভালোবাসা সাধন করতে করতে আমি ভেবেছি এখানে নয়, এখানে নয়, এখানে নয়, আমার স্থান পাণ্ডু রাজগৃহে। যা কিছু আমার আকাঙ্ক্ষা তাই আমাকে অর্জন করতে হয়েছে মিথ্যার আড়ালে। ব্রাহ্মণের ছদ্মবেশে পেয়েছি শস্ত্র জ্ঞান, বিদ্রুপের প্রতিবাদে বজ্র মুষ্টি তুলে ছেড়ে আসেনি ক্রীড়াভূমি। দুর্যোধনের অনুগ্রহ বরণ করে আত্মবঞ্চনার মোহে নিজেকে ভুলিয়ে বসেছি ছদ্ম ক্ষত্রিয় সিংহাসনে। বিনিময়ে বিলিয়ে দিয়েছি আমার স্বাধীনতা। বিশাল সভাগৃহে দুঃশাসনের লোলুপ আঙুল যখন কেড়ে নিচ্ছিল দ্রৌপদীর লজ্জা, ক্ষণিকের জন্য আমার তুনির থেকে তীর উঠে এসেছিল হাতে আমার কাঙ্ক্ষিতার অপমানে। পরক্ষণেই করতালিতে ব্যস্ত হয়েছে দুহাত, কেননা দুর্যোধন আমার উপকারী বান্ধব, আমার প্রভু। প্রতি মুহূর্তে দুর্যোধনের ভ্রুকুটি স্মরণ করিয়ে দিচ্ছিল আমার কর্তব্য, আর প্রতি মুহূর্তে নিজের অক্ষম ভীরুতাকে ঢেকে রাখবার জন্য উচ্চ রবে প্রচার করেছি আমার শৌর্যের অহংকার। তারপর এলো এই মহালগ্ন, প্রত্যাবর্তনের কোনো পথ নেই। দুই পক্ষ ভারত সমরে, একদিকে আমার মাতার পঞ্চপুত্র, অন্যদিকে আমার অন্নদাতা আমার প্রভু। মাঝখানে আমি 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 সুতপুত্র রাধার সন্তান। কেউ নই যুযুধান শিবিরের, অন্যের দাসত্ব তবু টান দেয় স্বেচ্ছাবৃত শৃঙ্খলের পাকে। রণক্ষেত্র থেকে দূরে, বহু দূরে, ভাঙা কুটিরে শুধু দীর্ঘশ্বাস ফেলে যায় এক নারী, যার নাম রাধা, যার স্বামী সামান্যই রথের সারথি।
মাঝে মাঝে সে দীর্ঘশ্বাস আমাকে ছুঁয়েছে, ভেবেছি তা বুঝি দক্ষিণের তরঙ্গায়িত সমুদ্রের ফেনের উচ্ছ্বাস। কানে ভেসে এসেছে মৃদু কান্নার শব্দ, ভেবেছি তা বুঝি উত্তরের হিমেল হাওয়া। আর প্রতি সন্ধ্যায় সূর্য বন্দনার ছলে নামিয়ে রাখতে চেয়েছি আমার অপরাধের ভার। চারিপাশে গাঢ় হয়ে নেমেছে শ্মশানের ছায়া, তবুও ফিরিনি যেখানে স্বদেশে কেউ নেই আত্মীয় বান্ধব, তাদের ফিরিয়েছি নিজে, পরিবর্তে চেয়েছি গৌরব সম্মান। যে ছিল স্বজন রূঢ় অস্বীকারে বিমুখ করেছে তাদের, ভুলেছি স্বস্থান আমি ভুলেছিলাম। তাই এই মুহূর্তে আমাকেও ত্যাগ করলো আমার আজন্ম লালিত অস্ত্র জ্ঞান, আমার অভ্যস্ত শস্ত্র বিদ্যা। অর্জুন, মেদিনী নয়, মেদিনী নয়, মেদিনী নয়, রথচক্র গ্রাস করেছে আমারই সে দ্বিধা। বড় তৃষ্ণা, বড় তৃষ্ণা ওষ্ঠ জ্বালিয়ে নেমে যাচ্ছে বুকের ভেতরে। সামনে কে 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 তুমি? অর্জুন, অর্জুন একটু সরে দাঁড়াও, আমাকে দেখতে দাও বিদায় বেলা সূর্য। আর কার মুখ ঝুঁকে পড়েছে চোখের ওপর, আমাকে মার্জনা করবেন পিতা অধিরথ। আর অর্জুন, আমার তুনির থেকে তুলে নাও একটি তীর, ধনুকে রোপণ করো যা, দূর গঙ্গা তীরে একাকিনী রাধার কুটিরে পৌঁছে দাও আমার শেষ প্রণাম। আর হে মৃত্তিকা, জীবনে প্রথমবারের মতো মাথা রাখলাম তোমার কোলে, গ্রহণ করো আমাকে, আমাকে গ্রহণ করো, গ্রহণ করো আমাকে। ওম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानो अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ओम। ধন্যবাদ। একটা ভিন্ন ধর্মী একটা কিতাব থেকে খুব ভালো হয়েছে দাদা। ভাইয়া ভালো হয়েছে আপনার ইয়াটা, যে একটু ভিন্ন ধর্মী সবাই শুনলো। আর আপনি একটু আমাদের তো অনুষ্ঠান আসলে শেষের দিকে একটুখানি ছোট করে ভালো থেকে পুরোটা একটু শোনান জাস্ট, তারপর আমি চলে যাব সবার কাছে। হ্যাঁ হ্যাঁ ওটা একটু, হ্যাঁ ওটা জাস্ট যেটা এই সময় আমাদের জন্য সবাই ভালো থাকা দরকার আমাদের। আসলে সবকিছুর শেষে মানুষ আসলে ভালোই থাকতে চায়, সবাই থাকতে চায় ভালো, ভালো থাকার জন্যই এই সবকিছু। তো হুমায়ুন আজাদ স্যার এই কবিতাটা চমৎকার করে প্রকৃতি পরিবেশের সঙ্গে মিলিয়ে জীবন যাপনের ভালো থাকার উপাদানগুলো খুঁজেছেন। আমি আবৃত্তি করছি, ভালো থেকো। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো চর ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো পাতা নিশির শিশির, ভালো থেকো জল নদীটির তীর, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক কুহুকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাঠ রাখালের বাঁশি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো, ভালো থেকো ঘাস ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ মাঘের কোকিল, ভালো থেকো বক আড়িয়াল বিল, ভালো থেকো নাও মধুমতি গাও, ভালো থেকো, ভালো থেকো মেলা লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, সবাই সবাই ভালো থাকবেন। আমার পরিবেশনা শেষ করলাম। কৃত্তিকা এবং বিশ্ব বাংলা এই আয়োজনকে অনেক আমি যাব শেষে সবার কাছে একবার করে বিপ্লব দার একটা কবিতা শুনবো। আমরা আমি চলেছি মৌলির কাছে। মৌলি, তোমার কাছে একটা প্রশ্ন রয়ে গেছিল আমার। মৌলি আছো? আমি বিপ্লবদার কাছে যাব শেষের দিকে। আপনার সময় অনেক চলে গেছে, রাত বাংলাদেশ সময় এখন রাত 11:10। হ্যাঁ, কারণ আজকে একটু লেট হয়ে গেছে। এখন আমাদের আর কিছু বলার নেই, শুধু হচ্ছে যে অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে। ভালো লেগেছে বলো তুমি লাস্টে, ওটার জন্যই আমি এসেছি তোমার কাছে, যে তুমি কৃত্তিকা সম্বন্ধে এবং বিশ্ব বাংলা সম্পর্কে কিছু বলো, যে আমাদের এই আয়োজন তোমাদেরকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে যে আমরা যে পৌঁছে দিতে চাচ্ছি, জানি না কতটুকু পারছি আমরা,
কিন্তু আমরা চেষ্টা করছি যে এই প্যান্ডামিকটার সময় আমাদেরকে হয়তো ঘরে ছিলাম আমরা, কিন্তু এই সুযোগটা করে দিয়েছে। আগেও চেয়েছিলাম আমি এবং আমার যে প্রযোজক আছেন বা আমাদের যেই এই আমরা এরপরে টিভি করতে যাচ্ছি, আসলে আমাদের এটা এপ্রিল থেকে এটা টিভিতে প্রচার হবে। এটা তখন হয়তো আরেকটু ভালো করে বড় প্রসারে হবে। কিন্তু আমি সবাইকে আসলে এখানে জিজ্ঞেস করি যে এই আয়োজনটুকু তোমাদের কেমন লাগে, তোমার কেমন লেগেছে? আমি বলবো যে নিঃসন্দেহে ভালো। এই যে কনসেপ্ট, এত দূরে দেশ থেকে হাজার হাজার মাইল দূরে আছেন, বাংলাকে নিয়ে অনুষ্ঠান করার চিন্তায় আছেন। আমরা যারা দেশে আছি তারাই দেখি যে অনেক, সেদিন আমি একটা ক্লাবে গেলাম বেড়াতে, সেখানে আমি যত ছোট বাচ্চা কাচ্চা দেখলাম সবাই ইংরেজিতে কথা বলছে এবং তাদের মা বাবারাও ইংরেজিতে কথা বলছে, কিন্তু এটা তারা বাংলাদেশে আছে। আমাদের বাংলাদেশে একটা সবার ধারণা ছিল যে বাঙালি বোধহয় ভালো ইংরেজি পারে না, কিন্তু আমার মনে হয় যে আমাদের পরের পরের জেনারেশন হয়তো আস্তে আস্তে বাংলা ভুলে যাবে। কিন্তু আপনারা যে এত সুদূর ইউএসএ থেকে এরকম অনুষ্ঠানের চিন্তা করছেন, তার জন্যই আপনাদেরকে স্যালুট জানাই। এই অনুষ্ঠানটা যেন কন্টিনিউ থাকে, এবং আমার বাবার প্রসঙ্গ বারবার এনেছেন, এর জন্য ভালো লেগেছে। কারণ আমার বাবা কিন্তু এভাবেই বেঁচে থাকতে চেয়েছেন যে আমি যখন থাকবো না তখন যেন আমার কবিতা বই সবাই পড়ে। সুমন ভাইকে খুবই ধন্যবাদ, ভালো থেকো ফুল কবিতা, ভালো থেকো কবিতাটা পড়ার জন্য। আর ইন্ডিয়া থেকে যিনি আছেন তিনি অনেকের কবিতা পড়েছেন আর কি, সেসব কবিদের লেখা আগে পড়িনি, কিন্তু আমার জানা ছিল না যে তারা এত ভালো লিখছেন। বেশি তো প্রেমের কবিতাটা তো অসাধারণ ছিল আর কি। তার সেই কবির কাছে আমাদের অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। এরকম অনুষ্ঠান জানি না কৃত্তিকার মতো এত ভালো অনুষ্ঠানে আর আসতে পারবো কিনা, এর জন্য আমি তো বলেছি তোমাকে ইনশাআল্লাহ অনুষ্ঠানটা যেন চলমান থাকে সবসময়, সেটাই কামনা করি। সবাই এখানে সবাই যদি তোমরা আসতে চাও আমাদের সাথে, হয়তো 1 মাস হয়তো হবে না, 2 মাস পরে অবশ্যই আমি সবাইকে আনবো, সবার সাথে আবার এই জায়গায় দেখা হবে আমার। আর বাংলাদেশে আসলে তো আমি সবাইকেই ডাকবো আমার সাথে একটু অ্যাটলিস্ট এক কাপ চা খাওয়ার জন্য। আমার মানে আমি মনে করি যখন আমি আসবো বাংলাদেশে, সেটা আমার দায়িত্ব। দাদা ট্রাই করবেন, চেষ্টা করবেন, চেষ্টা করলেই হয়, কখনো না কখনো সফল হবেই, কখনো না কখনো সফল হবেই। তা সুমন ভাই, আমি একটু ওনার থেকে একটা কবিতা তোমাদের কাছে থেকে, কারণ ওই দাদার একটা কবিতা বাকি ছিল, একটু শুনে আমি আবার সুমন ভাইয়ের কাছে আসছি। আমরা সবাই শুনছি। দাদা বলুন, আপনি বিপ্লব দা বলুন আপনি। হ্যাঁ, আমি একটা কবিতা বলছি, সেটা মানে ওই মৌলিক অ্যাডাম যেটা বললেন তারই বেসিসে বলছি, তারই প্রেক্ষাপটে, যে ভাষা দিবসে আমরা শুধু 21 তারিখটা মাথায় রাখি, 21শে ফেব্রুয়ারিটা, বাকি সব সময় বাংলা ভাষার উপর সেইভাবে আমরা নজর দিই না আর কি। ইংরেজিটাই আমাদের কাছে মুখ্য, মানে কথার মধ্যে অন্তত একটা সেন্টেন্সে অন্তত একটা ইংরেজি ওয়ার্ড থাকবে, এরকম আমাদের অভ্যেস হয়ে গেছে। সেরকমই একটা কবিতা লিখেছেন মৌসুমী লাহিড়ী, সেটা শোনাচ্ছি। শোনা বেটা, বলতো হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম? না, আমি বলবো না। তাহলে নতুন নতুন পায়রাগুলি ঝোঁটন বেঁধেছে বলো? বাংলায় একটা ছড়া বলো বেটা। টুডে ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ভিডিও পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়াতে। না, আমি জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল বলবো, না হলে জনি জনি ইয়েস পাপা বলবো। আজ কোনো ইংলিশ রাইম নয় সোনা, 21শে ফেব্রুয়ারি বাংলা ছড়া বলতে হয়। আজ একদিন তো বলো, জাস্ট ফর অনলি ওয়ান ডে। সবাই গুড বয় বলবে, জ্যাক অ্যান্ড জিল সারা বছর হলো, শুধু 21শে ফেব্রুয়ারি বলবো কেন? আন্টিরা তো রোজ রোজ স্কুলে ইংলিশ রাইমস বলতে বলে, না পারলে নীল ডাউন করায়। শোনা, আমি তোমাকে বলতে বলছি তাই বলবে, কাম অন মাই সন। আসলে আমি রোজ বলবো, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে? মিষ্টি দিদি কি সুন্দর করে পড়ে, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আমার খুব ভালো লাগে, মিষ্টি দিদি বাংলা কবিতা শোনায়, অমল ও দইওলার গল্প বলে।
আমি বাংলা ছড়া আর গল্প করব, বাংলায় লিখবো, বাংলায় কথা বলবো। শুধু 21শে ফেব্রুয়ারি নয়, সারা বছর বাংলা বলবো। মিষ্টি দিদি আমাকে বলেছে, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, খুব ভালো লাগলো। সুমন ভাই, আপনি যদি বিশ্ব বাংলা এবং কৃত্তিকা সম্বন্ধে কিছু বলতে চান বলতে পারেন। আমরা বিদায় নিব, অনেক রাত হয়ে গেছে সবারই আপনাদের। বলেন। সুন্দর একটা সময় আড্ডা দিয়ে কাটালাম। কিছু কবিতা হলো, বিপ্লব দার সঙ্গে পরিচয় হলো। সবাই যারা অনেকেই শ্রোতাদের কমেন্টস গুলো স্ক্রিনে দেখছিলাম, অনেক অনেক প্রশংসিত করছে, মুগ্ধতা আছে অনেকের। সবকিছু মিলিয়ে একটা ভালো সময় কাটেছে। এগুলো হচ্ছে আমাদেরকে রিচার্জ করে আর কি। তো ভালো থাকবেন সবাই। আমাদের আজকে ফেব্রুয়ারি শেষ হলো, মার্চ মাস এবার আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ চলছে, আমাদের অনেক রকম কর্মকাণ্ড চলছে সারা মাস ব্যাপী। অনেক আয়োজন আছে। 8ই মার্চে যে আপনারা যে আলোচনাটা করছিলেন, 8ই মার্চে আমরা ঢাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে প্রায় 500 নারীর সমাবেশ করছে। শিরোনাম হচ্ছে আমরা নেমেছি পথে, আবৃত্তি শিল্পীরা কবিতা পড়বে। তো এরকম অনেক রকম আয়োজন আমাদের আছে। তো বিশ্ব বাংলা এই আয়োজনে যুক্ত হতে পারে ভীষণ ভালো লাগলো। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলা ভাষা এবং সংস্কৃতি পুরো বিশ্বব্যাপী আমরা সবাই মিলে বহন করে যাব, এইটুকুই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আমি এখন বিপ্লব দা, আপনি বলুন কিছু যে বিশ্ব বাংলা সম্পর্কে। বিশ্ব বাংলা মানে এই যে আড্ডাটা দিলাম এতক্ষণ, সেই আড্ডা আমার একদম, আমি মানে আপ্লুত। এরকম একটা সুন্দর সময় কাটাতে পারলাম, বিশেষ করে সুমন ভাইয়া আর মৌলি ম্যাম, তার সাথে দুজনকে আমি পেয়ে আমি নিজেরই আমার মানে নিজেকে সমৃদ্ধ মনে হচ্ছে। আর কৃত্তিকা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এরকম একটা জায়গায়, মানে আমি তো সেইভাবে প্রতিষ্ঠিত নয় বা নাম করা নই, তবুও আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম, যার জন্য আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং বাংলা ভাষার যে আজকে যে অবস্থা, সেই অবস্থার ব্যাটনটা যাতে বয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা মানে সাহায্য প্রার্থী, ভালোবাসা চাই, আরো যাতে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখানে যে 3জন অতিথি আমাদের সাথে আছেন সবাই খুব ব্যস্ত, তারপরে ওনারা আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ। আবারও দেখা হবে সামনে রবিবারে একই সময় কোনো এক বাচিক শিল্পী নিয়ে এবং কোনো এক সাহিত্যিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।